আমি খুবই শান্ত বাচ্চা ছিলাম, কিন্তু এতৎসত্ত্বেও সাইকেল চালানো শিখতে গিয়ে, এটা করতে গিয়ে, ওটা করতে গিয়ে বহুবার কেটে ছড়ে গেছে। কিন্তু সেই অনুভূতিটাই যে বাচ্চাটার নেই, এইরকম একটা অবস্থায় যে বাচ্চাটা বড় হচ্ছে, আজকে তার 7 বছর বয়স, আর কয়েক বছর পরেই সে দুনিয়ার মুখোমুখি গিয়ে দাঁড়াবে, যেখানে শুধুই নিষ্ঠুরতা, যেখানে শুধুই ধাক্কা ধাক্কি, যেখানে শুধুই ঠেলে ফেলে দেওয়া। তো সেই বাচ্চাটা কী করে কোপ আপ করবে সেই সময়টার সাথে? মানে এখনকার দিনে আমরা যেটা দেখছি যে বাবাকে ধরো সরি বলা, আর আমরা বাবাকে বলতেও এটা একটা আমাদের মনে বাঁধে যে বাবাকে এরকম জিজ্ঞেস করব। তোমার ক্ষেত্রেও কি সেটা হয়েছে? আমার চিরকালই বাবার সঙ্গে একটা দূরত্ব ছিল। আমি বাবাকে খুবই ওয়ার্শিপ করতাম, হিরো ওয়ার্শিপ করতাম। এমন একটা মনে হতো যে আমার বাবার অজানা কিছুই নেই পৃথিবীতে। উনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেয়, কারণ ওনারা চাকরি করতে ভালো লাগছিল না। তাতে করে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের নানান রকম আর্থিক সমস্যা তো হয়েছিল। তাতে করে আমার ছোটোবেলাটা বেশ খানিকটা অভাবেই কেটেছে। কিন্তু আমি একটা জিনিস দেখতাম যে আমার বাবা খুব আনন্দে আছে। আমার কাছে আইকনস ছিল কারা বলতো, উত্তর কলকাতায় এমন এমন কিছু মানুষ পাওয়া যেত যারা পাজামার দড়িটা বেঁধে বুঝতো না, ঘুরে ঘুরে বেড়াতো সারাদিন গোটা এলাকা, এবং তাদের যদি জিজ্ঞেস করা হতো যে তুই কি করিস, তারা অত্যন্ত কলার তুলে গর্ব ভরে বলতো আমি কিছুই করি না। সত্যজিতের সব রকম ছবি দেখতেন, বুঝলি, কমার্শিয়াল সেই সময়কার যা যা ছবি হতো তাও দেখতেন। একদিন সৌমিত্রবাবু সকালবেলা গেছেন ওনার বাড়িতে, রোববার দিন আড্ডা মারতে। বলছে যে সৌমিত্র, তুমি একটা ওই ছবিটা করেছো, সেখানে একটা ওটিএস শটে তোমার সাজেশনস ছিল, নায়িকার শট ছিল, খুব একটা ইন্টেন্স ইমোশনাল সিন ছিল, সেখানে ব্যাক টু ক্যামেরা তুমি হাসছিলে। তো সেই মিঠুনদার সাথে পাঠ যেদিন প্রথম ফ্লোরে গেলাম প্রজাপতি ছবিটা শুটিং করতে, উনি প্রথমেই একটা খাটের মধ্যে পাজামা পরে বসে নানান রকম এলোমেলো কথা, ছোটবেলায় উত্তর কলকাতায় মিত্রা সিনেমায় টিকিট কেটে, ব্ল্যাক টিকিট কেটে সিনেমা দেখছেন, নানান রকম সমস্ত খিস্তি টিস্তি দিয়ে উনি ব্যাপারটাকে সহজ করে ফেললেন, বুঝলে। আমি ভাবছি মিঠুন চক্রবর্তীর মতো একটা লোক, সে আমার সঙ্গে এত এত ঘনিষ্ঠ হয়ে কথা বলছে কেন? মানুষ এখনো এই সমাজে দাঁড়িয়েও কোথাও শিল্পীদের কিন্তু সম্মান করে। সম্মান অনেক পড়ে গেছে, অনেক কমে গেছে শিল্পীদের কীর্তিকলাপের জন্যে, কিন্তু এখনো কিন্তু মানুষ সমাজে শিল্পী সাহিত্যিকদের কোথাও সম্মান করে। রাজনীতির লোকেদের যেমন একদম করে না, সামনে না হাত জোর করে থাকে, যেই তুই পেছন ফিরবে গালাগাল দেবে। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। আজকের থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের সাথে কে আছেন। অম্বরীশদা। হ্যাঁ, অম্বরীশদা প্রথম একজন সেলিব্রিটি যে প্রথম আমাদের পডকাস্ট দেখে পার্সোনালি মেসেজ করেছিল। আজ তিনি প্রায় 2 বছর পর ইউটিএসের পডকাস্টে। আজকে তার লাইফের ছোটোখাটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের পডকাস্টটি দেখলে আপনারা সেলফ গ্রোথের বিষয় জানতে পারবেন, কিভাবে আমাদের জীবনে চলা উচিত সেই বিষয়েও জানতে পারবেন। তাছাড়াও অম্বরীশদার লাইফ লেসন, এই সব কিছু নিয়ে আজকের পডকাস্টে আমরা অম্বরীশদার সাথে কথা বলেছি। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। অম্বরীশদা, ইউটিএসে তোমাকে স্বাগত। আর সবথেকে ভালো লাগছে তুমি প্রথম সেলিব্রিটি যে আমাদের পার্সোনালি মেসেজ করেছিলে যে তোমাদের পডকাস্ট দেখে খুব ভালো লাগে। তারপর মোটামুটি 1 বছর পর তুমি এলে, যাই ব্যক্তিগত কারণে তুমি আসতে পারোনি। খুব ভালো লাগছে। তুমি এখন ম্যাক্সিমাম টাইম তো বাইরেই থাকো। মিলিয়ে কাজের সূত্রে যখন যেখানে যেতে হয় যাই। আচ্ছা, এখনটা এখানেই পড়ে থাকে। এখন কেমন কেমন চলছে? টেলিভিশন ফিল্ম সব মিলিয়ে কাজকর্ম চলছে মোটামুটি। এই ধরো তোমার পুজোর পরেই একটা ছবি শেষ করলাম শুটিং সদ্য। আচ্ছা, এটা হচ্ছে যে ব্রাত্য বসু পরিচালিত শিকড় বলে একটা ছবি। আচ্ছা, ওটা শুটিং সদ্য শেষ করলাম। এছাড়া সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তোমার বড়দিনে আমরা প্রজাপতি বলে একটা ছবি করেছিলাম, তার সেকেন্ড পার্ট প্রজাপতি 2, সেটারও শুটিংটা শেষ হলো সদ্য। এছাড়া কৌশিক গাঙ্গুলি, তার ছবিতে তো আমি সবসময় থাকি। তার একটা ছবি হয়েছিল অর্ধাঙ্গিনী, মানুষের খুব ভালো লেগেছিল। সেটা সিকুয়েল, আজও অর্ধাঙ্গিনী, সেটা মুক্তির অপেক্ষায়। এইরকম বেশ কিছু ছবি টুকটাক রয়েছে যেগুলো কাজ চলছে বা শেষ হয়েছে, ডাবিং পর্ব বাকি, সামনে মুক্তি। এছাড়া টেলিভিশনে মেগা সিরিয়াল চলছে। আর লাইফে কি চলছে? লাইফ কাজকর্ম করেই চলে যাচ্ছে, বুঝলে। কাজকর্ম করেই আমি সবসময় আনন্দ পাই কাজের মধ্যে থাকতে। আর এছাড়া যেটুকু অবসর সময় আমি পাই সেটুকু অবসর সময় আমার বই পড়া, গান শোনা, নিজে গান গাওয়া, চর্চা করা,
এইসব করতে করতে ইউটিউব কনজিউম করতে করতে, ইউটিউবে প্রচুর ভালো ভালো সাবজেক্ট থাকে, সে গল্প পাঠ থেকে শুরু করে অডিও স্টোরি থেকে শুরু করে বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন মানুষের ইন্টারভিউ, এত কিছু রয়েছে কন্টেন্ট। মানে ইন্টারনেট একটা এমনই জিনিস যেটা তুমি চাইলে খারাপ জিনিস দেখতে পারো, দেখে তুমি গোল্লায় চলে যেতে পারো, আবার সেই ইন্টারনেটের মধ্যে এমন এমন কন্টেন্ট আছে যা তোমাকে বিরাট এনরিচ করতে পারবে। সত্যি তো আমাদের ছোটোবেলায় তো এসব ছিলই না। আমরা কিছু একটা বিষয় জানতে গেলে কত পরিশ্রম করতে হতো, এখন মনে হয় সেই তুলনায় পরিশ্রমটা একদম কমে গেছে, কিন্তু কন্টেন্ট প্রচুর, ফলে অবসর সময় কাটানোর কোনো মানে অভাব নেই। এক্স্যাক্টলি। বাট তুমি যখন ছোটোবেলার কথা বললে, আমি জিজ্ঞেস করি ছোটোবেলার দিনগুলোকে কি মিস করো? হ্যাঁ, ভীষণ মিস করি ছোটোবেলার দিনগুলো। ছোটোবেলায় কি আমার মনে হয় ছোটোবেলার দিনগুলোর মধ্যে যে ইনোসেন্স ছিল, ওভারঅল আমাদের সমাজটার মধ্যেই যে সারল্যটা ছিল, সেইটা কোথাও হারিয়ে গিয়েছে, সময়ের কারণেই হারিয়ে গিয়েছে। মানে পৃথিবী তো পরিবর্তনশীল, সবসময় বদলাতে থাকে দুনিয়াটা। আমি তো এটা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে আমার ছোটোবেলার মতো পৃথিবীটা থাকবে, কিন্তু ওই খারাপ লাগে সেই সময়কার যে অ্যাসোসিয়েশন। তখন তো এত এন্টারটেনমেন্ট, সোর্স অফ এন্টারটেনমেন্ট ছিল না, মানুষ মানুষের সঙ্গে মিশেই সব থেকে ভালো সময় কাটাতে পারতো। উৎসবে অনুষ্ঠানে, আমরা উত্তর কলকাতার বাসিন্দা, সেইখান থেকে পাড়া কালচার, বিভিন্ন পাড়ায় এ বাড়ি থেকে ও বাড়ি খাবার লেনদেন, যে কোনো উৎসবে অনুষ্ঠানে, সে দোল থেকে শুরু করে সরস্বতী পুজো অবধি টানা, দুর্গা পুজো, কালী পুজো, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, ওদিকে তোমার 15th আগস্ট, যে কোনো অনুষ্ঠান উপলক্ষে সবার জমায়েত হওয়া, একসাথে গান করা, অনুষ্ঠান করা, থিয়েটার করা, এটার মধ্যে একটা ভীষণ আনন্দ ছিল, যেটা এখন আর একদম মিসিং, যেটা একেবারেই দেখতে পাই না, কোথাওই দেখতে পাই না। কারণ মানুষ এত চাপের মধ্যে থাকে, এত পরিশ্রমের মধ্যে থাকে, যে মানুষ আর সত্যি সময় করে উঠতে পারে না। আর ধরো আমাদের ছোটোবেলা অবধিও তো জয়েন্ট ফ্যামিলি এক্সিস্ট করতো, এখন তো সেটার এক্সিস্টেন্সই নেই আর। তো সেই জন্য অনেক মানুষ থাকতো তখন চারপাশে। মানে কোনো দিন দুপুরে আমি বাড়িতে খেলাম না, তাতে মা খুব একটা ভাবতেন না, জানতেন যে আমি পাড়ার কারুর বাড়িতে একটা রোববার দিন দুপুরে যার বাড়িতে পাঁঠার মাংস হয়েছে সে ঠিক ডেকে যে এটা ছেলেটা খেতে ভালোবাসে, ওকে ডেকে খাইয়ে দিল। মানে আমি যদি দুপুর 3:30 4টেতেও বাড়ি ফিরতাম, মা জানতো যে আমাকে কেউ না কেউ খাইয়ে দিয়েছে। সেই সময়টা কোথাও মিস করি। বা পাড়ায় নাটক করা, আমার প্রথম অভিনয় তো পাড়ার পুজোতে নাটক করে। মানে আমি প্রথম অভিনয় করতে পারি এই কনফিডেন্সটা পেয়েছিলাম আমার পাড়ার পুজোর নাটকে, বুঝলে? সেই বিষয়টা একটু বলো। মানে সেটা হচ্ছে যে পাড়াতে আমার বাবা যেহেতু শিল্প সংস্কৃতি, লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, চলচ্চিত্র সাংবাদিকতা করতেন, টুকটাক অভিনয়ও করেছেন, তো উনি পাড়ার পুজোতে নাটক করাতেন ছেলে মেয়েদের নিয়ে। বিভিন্ন রকম নাটক হতো, আমি তাতে মানে ব্যাক স্টেজের কাজকর্ম করতাম। নিজে কখনো স্টেজে ওঠার কথা আমি ভাবিনি, আমি একটু শাই ছিলাম আর কি স্টেজে ওঠার ব্যাপারে, বা কী করবো স্টেজে উঠে ফেল করব, এরকম একটা ধারণা ছিল। তো তারপরে পাড়ারই এক কাকু আর কি, তিনি আমাকে প্রথম ইনসিস্ট করেন যে একটা নাটক করছি আমরা। সেই সময়কার খুব বিখ্যাত একটা নাটক ছিল গুলশান বলে, তোমার হিন্দু মুসলিম সম্প্রীতির ওপর একটা খুব ভালো নাটক। সেই সময় প্রচুর পাড়ায় পাড়ায় বা তোমার অফিস ক্লাবে অভিনীত হতো গুলশান, পুরোনো দিনের লোকেরা মনে করতে পারবেন। সেই গুলশান নাটকে একটা চরিত্র উনি আমাকে করতে বলেন। আমি একেবারেই কনফিডেন্স পাই না, উনি কিন্তু আমাকে কনফিডেন্সটা জোগান, আমি বলবো। তার নাম ছিল ধ্রুব বসু, আমাদের পাড়ারই এক কাকু। তিনিও অফিস ক্লাবে থিয়েটার করেছেন, সেইভাবে বড় মাপের কাজ হয়তো করেননি, রেলে চাকরি করতেন, কিন্তু পাড়ার নাটকে উনি প্রত্যেক বছর খুব মন দিয়ে, খুব নিষ্ঠা ভরে কাজ করতেন। তো উনি আমাকে প্রথম ওই গুলশান নাটকে নামিয়ে দেন, এবং প্রচুর রিহার্সালের পরে, প্রচুর রিহার্সাল হয়েছিল নাটকটা, আমি কোথাও একটা কনফিডেন্স অনুভব করি যে আমি বোধহয় পারবো, এবং তারপর স্টেজে উঠে মোটামুটি উতরে দিই নাটকটা। তারপর থেকে আমি প্রত্যেক বছর পাড়ার থিয়েটারে অভিনয় করতে শুরু করি। তা তুমি বলতে পারো আমার অভিনয়ের ক্ষেত্রে আড় ভাঙা কিন্তু আমার পাড়ার নাটক। হ্যাঁ, ওই 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 মানে সাংস্কৃতিক আদান প্রদান, অত মানুষের জমায়েত, ওই ধরনের পুজো, পাড়া কালচার, এগুলো যদি না থাকতো, আমি যদি কোনো ধরো হাই রাইজে জন্মগ্রহণ করতাম বা বড় হতাম, তাহলে হয়তো আমার জীবন আর অভিনয় করাই হতো না। কারণ সেখানে তো কোনো পার্ক থাকে না, বা মাঠ থাকে না, বা কোনো সর্বজনীন পুজোও হয় না। তো ওই আর কি। তো আমার পাড়া বা আমার উত্তর কলকাতা, আমার ছোটোবেলা অনেকটাই দায়ী আমার আজকে আমি যে অভিনয় করে খাচ্ছি তার পিছনে। হ্যাঁ, কারণ এখনকার দিনে মানে ছোট ছোট ছেলেরাও মানে মোবাইল নিয়ে ব্যস্ত। মানে ওই যে দুপুরবেলা বা বিকেলবেলা নেই। ধরো ছোটোবেলা আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন খেতে চাইছে না, আমাদের সময় কি মা বাবারা হয় বোঝাতো,
নয়তো বকতো, আর বকেও যদি কোনো কাজ না হতো দুঘাত দিত। তারপরে আমরা এমনিই খেয়ে নিতাম, মানে আমি চিরকালই যা খাবার দিত খেয়ে নিতাম। আমি বলছি যারা খেতে চায় না এরকম দুষ্টু বাচ্চাদের দুঘা কিল পিঠে পড়লেই, এখন তো আবার মারাটারা যায় না, নিয়ম নেই, এগুলো সমস্ত ব্যান হয়ে গেছে। তা এখন বাচ্চাদের দেখি মানে দুবার চামচ নিয়ে যাচ্ছে, সেদিন এয়ারপোর্টে দেখলাম বাচ্চাটা দুবার রিজেক্ট করলো, তৃতীয়বারে বাবা বা মা তার সামনে একটা ট্যাব খুলে দিয়ে দিল। তা তার তো কোনো দোষ নেই বলো, তাকে তো ওইটাকে মন ভোলানো একটা দেয়া হচ্ছে না, ওই প্রলোভন হিসেবে দেওয়া হচ্ছে যাতে সে খেয়ে নেয়, যা যা কাজ করার করে নেয়। বাবা মারাও নিরুপায়, তারা এত ব্যস্ত, তাদের পাশেই একটা ল্যাপটপে আমি দেখছি তার বাবা কাজ করছে, মাও কাজ করছে, তার মধ্যে বাচ্চাকে খাওয়াতে হচ্ছে। তা সে আর আমাদের বাবা মার মতো সময় দেবে কি করে? সেই জন্য ট্যাবটা তুলে দিচ্ছে বাচ্চাটার হাতে, এই যে সে অভ্যস্ত হয়ে গেল। আর তার মাঠের প্রয়োজন নেই, তার আকাশের প্রয়োজন নেই, তার ফুটবলের প্রয়োজন নেই, তার মারামারি করার প্রয়োজন নেই, তার পড়ে গিয়ে ছড়ে যাওয়ার প্রয়োজন নেই। আমি একটা বাচ্চার সঙ্গে সেদিন কথা বলছিলাম, সে মাঠে ঘাটে পড়ে গিয়ে ছড়ে গেলে বা কেটে গেলে কি অনুভূতি হয়, 7-8 বছরের ছেলে, সে জানেই না। তার আজ অবধি কোথাও কাটেনি, ফাটেনি, ছড়েনি, কিচ্ছু না। তুমি ভাবতে পারছো কি ভয়ঙ্কর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছে বাচ্চা। আমরা মাথা ফাটিয়ে এই ফাটিয়ে চলে আসতাম। আমি খুবই শান্ত বাচ্চা ছিলাম, কিন্তু এতৎসত্ত্বেও সাইকেল চালানো শিখতে গিয়ে, এটা করতে গিয়ে, ওটা করতে গিয়ে বহুবার কেটে ছড়ে গেছে। কিন্তু সেই অনুভূতিটাই যে বাচ্চাটার নেই, এই রকম একটা অবস্থায় যে বাচ্চাটা বড় হচ্ছে, এবং কয়েক বছর পরে, আজকে তার 7 বছর বয়স, আর কয়েক বছর পরেই সে মানে দুনিয়ার মুখোমুখি গিয়ে দাঁড়াবে, যেখানে শুধুই নিষ্ঠুরতা, যেখানে শুধুই ধাক্কাধাক্কি, যেখানে শুধুই ঠেলে ফেলে দেওয়া। তা সেই বাচ্চাটা কী করে কোপ আপ করবে সেই সময়টার সাথে, আমি জানি না। খুবই অসহায় লাগে ভাবলে। তুমি একটা কথা বলে যে বাবাকে নিয়ে, যে প্রথমবার বাবা কাজ করতো, সেখান থেকে তুমি থিয়েটারে মানে ওই সাহস পেয়েছো নাটকটা করার। মানে এখনকার দিনে আমরা যেটা দেখছি যে বাবাকে ধরো সরি বলা বা এরকম ভালো আছো জিজ্ঞেস করা, এগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, মানে হয় না। ওকে, আর আমরা বাবাকে বলতেও এটা একটা আমাদের মনে বাঁধে যে বাবাকে এরকম জিজ্ঞেস করব, বাবা কেমন আছো, বাবা খেয়েছো কি না। মাকে করা যায়, বাবাকে কিন্তু করা যায় না। তোমার ক্ষেত্রেও কি সেটা হয়েছে? না, আমার চিরকালই বাবার সঙ্গে একটা দূরত্ব ছিল। দূরত্ব ছিল। আমি বাবাকে খুবই মানে ওয়ার্শিপ করতাম, হিরো ওয়ার্শিপ করতাম। মানে এমন একটা মনে হতো যে আমার বাবার অজানা কিছুই নেই এই পৃথিবীতে। এবং খানিকটা হলেও সেটা সত্যি, তার কারণ আমার বাবা বিভিন্ন বিষয়ে ইন্টারেস্টেড ছিলেন। আমার বাবার খুবই অদ্ভুত একটা জীবন। তিনি শান্তিপুরে জন্মেছিলেন, বড় হয়েছিলেন। তার পরবর্তীকালে উনি 50-এর দশকের মাঝামাঝি কলকাতা শহরে চাকরি সূত্রে চলে আসেন। চাকরি করতে করতে উনি থিয়েটার করা শুরু করেন। উনি বিভিন্ন তোমার ভানু বন্দ্যোপাধ্যায়, হরিধন বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত শিল্পী, হরিধন মুখোপাধ্যায়, এই ধরনের কমিক আর্টিস্ট সেই সময়কার যারা ছিলেন, নৃপতিবাবু, নবদ্বীপ হালদার, এদের সঙ্গে উনি ইম্প্রেসেরিও হয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতেন। এছাড়া তোমার সংস্কৃতি জগৎ বা লেখালেখির জগতের বহু মানুষ তার বন্ধু হয়ে গিয়েছিল। নিয়মিত কফি হাউস যেতেন, সেখানে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, সৌমিত্র চট্টোপাধ্যায়, এরা সব বাবার একদম খুব কাছের বন্ধু ছিলেন। তো এবং তারপরে দীর্ঘ সময় চাকরি করার পরে উনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেয়, কারণ ওনারা চাকরি করতে ভালো লাগছিল না, স্বাধীনভাবে কিছু করতে চাইছিলেন। উনি লেখালেখির জগতে পুরোপুরি ডুব দেন, চলচ্চিত্র সাংবাদিকতা করেন এবং বহু বছর ধরে একটা বাংলা সিনেমার ইতিহাস লেখেন, যেটা ভেরি রিসেন্টলি তার মারা যাওয়ার প্রায় 15-16 বছর পরে আমি সেটা মুক্তি হলো আর কি, প্রকাশ হলো কারিগর প্রকাশনী থেকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শঙ্করলাল ভট্টাচার্যের হাত দিয়ে সেটার উদ্বোধন হলো গত 1 আগস্ট। তো এই ধরনের কাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন। তাতে করে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের নানান রকম আর্থিক সমস্যা তো হয়েছিল। একটা লোক যদি একটা চাকরি করে, তার যে নিয়মিত ফ্লো অফ মানিটা থাকে সেটা তো ওইভাবে থাকে না। তাতে করে আমার ছোটোবেলাটা বেশ খানিকটা অভাবেই কেটেছে। কিন্তু আমি একটা জিনিস দেখতাম যে আমার বাবা খুব আনন্দে আছে। মানে বাবা যখন অফিসে চাকরি করতো সেই স্মৃতিও খানিকটা রয়েছে আমার মনে। বাবা খুব একটা আনন্দ করে করতো না, কিন্তু তারপরে যখন সে স্বাধীনভাবে কাজ করতে শুরু করলো, সে খুব আনন্দে থাকতো। তো আমার বাড়িতে ছোটোবেলা থেকেই বহু শিল্পী, সাহিত্যিক, এদের আনাগোনা লেগে থাকতো। প্রচুর বইয়ের কালেকশন ছিল আমার বাবার। যেটুকু যা টাকা পয়সা উপার্জন করতো, জামা কাপড় কোনো দিন কিনতে দেখিনি, বইপত্রই কিনতো। এবং আমারও, আমি একটি সন্তান, আমারও জীবনযাপন খুব সাধারণ ছিল, বুঝলে। মানে সারা জীবনই আমি পুজোর সময় 4টে জামা পেতাম, সেই 4টে জামা পরে বাকি সারাটা বছর চলতো। স্কুল ইউনিফর্ম 1 বা 2টো থাকতো, আর সারা বছরের জন্য 4টে জামা বা পাঞ্জাবি ইত্যাদি। এবং এখনও আমার সেই অভ্যেসটা রয়ে গেছে। এখনও আমার কোনো জামা কাপড় বা কোনো ব্র্যান্ডেড পোশাক, জুতো, এগুলো কিনতে গেলে আমার মনে হয় যে এই পয়সা দিয়ে যদি একটা বই কেনা যায় ভালো হয়, বুঝলে, বা এই পয়সা দিয়ে যদি কোথাও বেড়াতে যাওয়া যায় ভালো হয়। ওইটা বাবার থেকেই আমি পেয়েছি, আমি বলবো।
তো দূরত্ব ছিল ওনার সঙ্গে, আমার একখানা দূরত্ব ছিল। আমি খুব যে ওনার সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম তা নয়, ভয়ও পেতাম, বেশ কড়া ধাঁচের মানুষ ছিলেন উনি। কিন্তু একটা জিনিস আমি বলবো যে ধরো 20-21 বছর বয়সের পর থেকে আমিও বাবার মতোই সিদ্ধান্ত নিই যে আমি কোনো বাঁধা ধরা পথে এগোবো না। মানে আমি কোনো চাকরি বাকরি করবো না, কোনো ব্যবসা করব না, আমি স্বাধীনভাবে কিছু করব। কিন্তু এক্স্যাক্টলি কী করব সেটা আমি জানতাম না। আমার গান গাইতে ভালো লাগতো, আমি গান গাইতাম। আমার থিয়েটার করতে ভালো লাগতো, আমি এদিক ওদিক থিয়েটার করে বেড়াতাম। কিন্তু এগুলো করে আলটিমেটলি যে কী হবে সেটা আমি জানতাম না। আমার 21, 22, 23, 24, 25 বয়স বেড়ে যাচ্ছে, চারপাশে সমস্ত বন্ধুরা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, আমার কিন্তু কিছুই হচ্ছে না। আমি কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। পাড়ার যে সমস্ত কাকু জেঠুরা ছিল তারা খানিকটা ব্যঙ্গ করেই বলতো, তুমি তো নাটক করে বেড়াও, গান গেয়ে বেড়াও। গেয়ে বেড়াও কথাটার মধ্যে কিন্তু একটা হালকা অপমান রয়েছে। মানে তুমি কিছু উপার্জন করো না, এটা তো আসল কথা। কিন্তু আমি বলবো যে আমার বাবা এত কড়া হওয়া সত্ত্বেও, এত স্ট্রিক্ট হওয়া সত্ত্বেও, যখন আমি সিদ্ধান্তটা নিলাম, আমার বাবা কিন্তু আমাকে বাধা দিলেন না। হয়তো উনি তো খুব ছোটো বয়সে ওনার স্বপ্নগুলো পূরণ করতে পারেননি, চাকরি বাকরি করতে হয়েছিল। অনেকটা বয়সকালে এসে উনি ওই ঝুঁকিটা নিতে পেরেছিলেন, অন্যরকম কিছু করার, স্বাধীনভাবে কিছু করার, ইচ্ছে মতো কিছু করার। আমার মনে হয় উনি আমার মধ্যে ওনার সেই মানে বাল্যকালটা বা কৈশোরকালটা দেখতে পেয়েছিলেন, যখন উনি বাধ্য হয়েছিলেন চাকরি করতে। কিন্তু আমি তো যাচ্ছি না করতে, কোথাও উনি ওনার ছায়াটা আমার মধ্যে দেখতে পেয়েছিলেন বলেই উনি কিন্তু আপত্তি করেননি। করতেই পারতেন, উনি যদি আপত্তি করে বলতেন তোমাকে এক্ষুনি একটা চাকরি করতেই হবে, আমি কিন্তু বাধ্য হতাম সেটা করতে, আমার কোনো সেকেন্ড অপশান ছিল না। উনি কিন্তু কোনো দিন জোর করেননি, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আমার বাবা মার প্রতি। কিন্তু আফসোস করতেন বা চিন্তা তো হতোই না যে কী হবে, কারণ কোনো রাস্তা তো দেখা যাচ্ছে না। অভিনয় এমন একটা প্রফেশন যেটা খুব আনসার্টেন, এবং আমার কোনো যোগাযোগও নেই কারোর সাথে সেই অর্থে। স্টুডিও পাড়ায় আমি যাই না, আমি কাউকে চিনি না। থিয়েটার করে আর উপার্জন কোথা থেকে হয়? বা থিয়েটার আমি খুব বড় চরিত্র কিছুই করতে পারছি না, ছোট ছোট চরিত্র, ব্যাক স্টেজের কাজ ইত্যাদি এগুলো করছি। মাঝে মাঝে একটু আশঙ্কা প্রকাশ করতেন যে কী হবে তোমার, আমার তো বয়স হয়ে যাচ্ছে, টাকা পয়সাও যেটুকু আছে সব ফুরিয়ে যাচ্ছে, এরপরে কী করে চলবে ইত্যাদি এই ধরনের চিন্তাভাবনা করতেন ঠিকই, কিন্তু কোনোদিনই কিন্তু খুব কড়াভাবে আমাকে দমন করার চেষ্টা করেননি, বুঝলে? আচ্ছা, তুমি একটা কথা বললে যে যখন 24-25 বছর বয়স, তখন তোমার পাড়ার লোকে টোন কাটছে বা এরকম কিছু বলছে, তখন তোমার মেন্টাল স্টেটটা কী ছিল? কারণ এরকম মানে এটা আমার ক্ষেত্রেও আমি দেখেছি হয়েছে, যখন আমি এই বয়সে ছিলাম, কিছু করতে পারছিলাম না, তখন আমি একটু ভেঙে পড়েছিলাম। কিন্তু তাও একটা ছিল, কিছু একটা তো করবই, এটা এই জেদটা ছিল, বাট ভেতরে তো কষ্ট হতো প্রতিদিন। আমার কষ্ট হতো না, তার কারণ হচ্ছে আমার আইকন কারা ছিল জানো? কারা? ধরো আমার সহপাঠী যারা, তাদের আইকন কে ছিল পাড়ায়? ধরো রাজুদা, যে কিনা প্রচুর ভালো ভালো পরীক্ষা দিয়ে দিল্লিতে দুর্দান্ত চাকরি পেয়ে গেছে, কিংবা ধরো শুভময়দা, যে কিনা দারুণ একটা পরীক্ষা টরীক্ষা দিয়ে প্রচুর পাস টাস করে আমেরিকা চলে গেছে। সেই আমলে আমেরিকা যা কিন্তু এত হরবকত হতো না। তারা মানে তাদের আইকন ছিল সেই সব স্টুডিয়াস ছেলেরা যারা জীবনে বিরাট বড় উন্নতির জায়গায় এগিয়ে যাচ্ছে, খুব অ্যাম্বিশাস। আর আমার কাছে আইকনস ছিল কারা বলো তো? উত্তর কলকাতায় এমন এমন কিছু মানুষ পাওয়া যেত যারা ওই পাজামার দড়িটা বেঁধে গুঁজতো না, ঘুরে ঘুরে বেড়াতো সারাদিন গোটা এলাকা, এবং তাদের যদি জিজ্ঞেস করা হতো যে তুই কী করিস, তারা অত্যন্ত কলার তুলে গর্ব ভরে বলতো আমি কিছুই করি না, বুঝলে? আচ্ছা, ভীষণ গর্ব করে বলতো আমি মানে প্রায় আমি একটা 10,000ই চাকরি করি এই বলার টোনেই সে বলতো আমি তো কিছু করি না। হ্যাঁ, পাড়ায় কারোর প্রয়োজন লাগলে আমি তার পাশে দাঁড়াই। তোমরা যখন সবাই বাইরে থাকো, অফিসে ব্যস্ত থাকো, দুপুরবেলা কোনো দিদা অসুস্থ হলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। এই ধরনের কিছু মানুষ ছিল আমার আইকন, যারা কিছুই করতো না, অ্যাজ সাচ কিছু করতো না। করতো অনেক কিছু, কিন্তু করতো অনেক কিছু। লিটল ম্যাগাজিন করতো, কেউ কেউ থিয়েটার করতো, কেউ কেউ এনজিওর সঙ্গে, তখন এনজিও নতুন নতুন চালু হচ্ছে, তাদের সঙ্গে যুক্ত হতো। কেউ কেউ তখন বাম আমলে তোমার বিজ্ঞান মঞ্চ ছিল, বিজ্ঞান মঞ্চ দুর্দান্ত সমস্ত কাজ করতো, তাদের সঙ্গে যুক্ত ছিল, ভলেন্টারি সার্ভিস দিত, কিন্তু অ্যাজ সাচ উপার্জনের জন্য কিছু করতো না। তা আমার ছিল তার আইকন। ফলে আমার কোনো লজ্জা শরম বা কোনো মানে মন খারাপ টারাপ ছিল না। আমার মনে হতো আমি এভাবেই কাটিয়ে দেবো, থিয়েটার করে, গান করে, আনন্দ করে, মানুষজন দেখে। আর দুবেলা খাওয়ার জন্য আর ক টাকা প্রয়োজন হয়, ও ঠিক চলে যাবে কোনো না কোনোভাবে। আর আমি তো একাই থাকবো। আমি তখনই ঠিক করে নিয়েছিলাম বিয়েটি আমি করবো না এই জীবনে, কারণ আমার মতো ছন্নছাড়া মানসিকতার যে লোক, তার বিয়ে করাটা একটা অন্যায় বলেই আমার মনে হয়। যে নিজেকেই সামলাতে পারছে না ঠিক করে,
যে নিজের ভবিষ্যৎই যার কাছে পরিষ্কার নয়। তো ফলে আমি ওটি সিদ্ধান্ত একটা মানুষের চলে যাবে আমার। আর আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগতো। এই থিয়েটারের সূত্রে আমি বহু জেলায় জেলায় ঘুরে বেড়াতাম, ট্রেনে করে চলে যেতাম বহরমপুর, কখনো বোলপুর, কখনো হালিশহর, কখনো মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়াতাম। সেই সব দলে গিয়ে থিয়েটার করতাম, থিয়েটারের গানের অনুষ্ঠান করতাম, বা প্রখ্যাত অভিনেত্রী কেতকী দত্তর সাথে আমি দীর্ঘদিন থিয়েটারের গানের অনুষ্ঠান করতাম। তার সাথে গোটা দেশ ঘুরে বেড়াতাম। খুব একটা উপার্জন যে হতো তা নয়, কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় হতো প্রচুর, এবং প্রচুর মানুষ দেখতে পেতাম আমি, বিভিন্ন স্তরের, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এবং তুমি জানবে যে কলকাতা শহর থেকে একটু একটু করে যত তুমি মফস্বল হয়ে, শহরতলি হয়ে গ্রামের দিকে এগোতে থাকছো, পশ্চিমবঙ্গেরই মানুষ, কিন্তু কলকাতা থেকে যত দূরে যাচ্ছি না, মানুষের চরিত্র, মানুষের কথা বলা, মানুষের উচ্চারণ, মানুষের হাঁটা, মানুষের রিয়াকশান সব বদলাতে থাকে। তুমি তো মফস্বলের অঞ্চলে থাকো, তুমি বুঝতে পারবে। তুমি কলকাতার মানুষের সঙ্গে যারা একেবারে ক্যালকেশিয়ান কোট আনকোট, তাদের সঙ্গে তুমি না মেলাতে পারবে না নিজেকে। কোথাও একটা সমস্যা হবে তোমার ওয়েভলেন্থে। হ্যাঁ, এটা নয় যে সে বড় তুমি ছোট, তুমি ছোট সে বড়, আদতে তা নয়। এইটা আমি বলছি, এই যে এত মানে এত ডাইমেনশন একটা প্রদেশের, হয়তো সব প্রদেশেই থাকে আমি জানি না। এই যে আমি কলকাতা থেকে, আমি তো কলকাতাতেই জন্মেছি, বড় হয়েছি, আমি যে মফস্বলের মানুষ দেখতাম, শহরতলির মানুষদের দেখতাম, প্রত্যেকের ডায়ালেক্ট বদলে যাচ্ছে জায়গা বিশেষে, এগুলো আমার ভীষণ ভালো লাগতো। এবং পরবর্তীকালে যখন আমি পেশাদারভাবে অভিনয় করতে এসেছি, আমি দেখলাম যে আমাকে বাঁচিয়ে দিল কিন্তু সেই সময়টা, যে সময়টা আমার জীবনের সব থেকে বেকার সময়, উপার্জনহীন সময় হিসেবে চিহ্নিত, সেই সময়টাই কিন্তু আমার জীবনের সব থেকে বড় ওয়ার্কশপটা হয়ে গেছে। আমি যখন অভিনয় করতে এসে বিভিন্ন চরিত্রের মুখোমুখি হলাম, যখন আমাকে বিভিন্ন ছবিতে, বিভিন্ন সিরিয়ালে এক একটা করে চরিত্র হতে হচ্ছে, তখন আমি দেখলাম যে এই যে এত বছর, এই যে বেকার জীবন যে যাপন করেছি, 20 থেকে ধরো 27 বছর, 7 বছর, এই সময়টাতে প্রচুর বেরিয়েছি, প্রচুর ঘুরেছি। বেরিয়েছি মানে আমি বিদেশ যাইনি, কিন্তু পশ্চিমবঙ্গেরই মধ্যে বিভিন্ন জায়গার মানুষ দেখেছি, বিভিন্ন স্তরের মানুষ দেখেছি। আমি মাঝির সঙ্গেও গল্প করেছি ঘন্টার পর ঘন্টা, বুঝলে। খাগড়াঘাট থেকে আমি নৌকো করে যাচ্ছি, মাঝির সঙ্গে গল্প করেছি। ঘাটে নামার পর তার বাড়ি চলে গেছি, গিয়ে সে ওখানে আলু সেদ্ধ ভাত টাত বানাচ্ছে, একটা 5 মেশালি তরকারি বানাচ্ছে, আমি তাদের সঙ্গে খেয়েছি, দুর্দান্ত সুস্বাদু লেগেছে, তাদের সাথে কাটিয়ে দিয়েছি রাত 12টা অবধি। আবার ধরো আমার দাদা থাকতেন ওই অঞ্চলে, তার বাড়িতে থিয়েটারের গান করতে গিয়ে রাতে থেকেছি। ভোরবেলা ঘুম ভাঙছে কিসে বলো তো? ভোরবেলা ঘুম ভাঙছে পাখির ডাকে নয়, তাহলে, বা গরম ধুমাই তো চায়ের কাপে নয়। আমি ভোরবেলা শুনতে পাচ্ছি 5টা, 5:30টার সময় 15-20টা ছেলে মেয়ে স্লোগান দেওয়া প্র্যাকটিস করছে। আচ্ছা, সেই দাদা বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিল, এবং প্রচুর ছেলে মেয়ে তার সাথে। পরের দিন হয়তো কোনো মিছিল আছে বা কোনো আন্দোলন আছে, তারা সেই রিহার্সালটা দিচ্ছে মাঠে। একটা ছোট্ট মাঠ মতো ছিল বাড়ির লাগোয়া, সেখানে তোমার প্র্যাকটিস হচ্ছে, স্লোগান প্র্যাকটিস হচ্ছে। এইভাবে ঘুম ভাঙছে আমার। তুমি ভাবতে পারো, এই কলকাতা শহরে পড়ে থাকলে এইভাবে ঘুম ভাঙতো আমার? কোনো দিন ভাঙতো না। তো এই অভিজ্ঞতাগুলো আমার কাছে মানে দারুণ, সোনালি সমস্ত অভিজ্ঞতা। এগুলো পরবর্তীকালে আমায় বিরাট হেল্প করেছে। এবং শীর্ষেন্দুবাবু আমার খুব প্রিয় লেখক, আমাদের সকলেরই। শীর্ষেন্দুবাবু একটা দুর্দান্ত কথা বলেছেন, সেটা অভিনয়ের ক্ষেত্রেও প্রযোজ্য বলে আমার মনে হয়। তো উনি তো, ওনার বাবার তোমার ছিল, বদলির চাকরি ছিল, রেলের চাকরি করতেন। তো উনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এবং উনি বিভিন্ন রকম মানুষের সঙ্গে মিশেছেন, একদম নিচু স্তরের মানুষের থেকে একদম ওপরের স্তরের মানুষ অবধি। তো ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, এই যে আপনি এত ধরনের মানুষের সঙ্গে মিশেছেন, আপনি যখন চরিত্র সৃষ্টি করেন একটা উপন্যাস লিখতে গিয়ে, অত চরিত্র বানাতে হয় তো আপনাকে, তখন কি আপনি সেই সমস্ত মানুষদের সঙ্গে যেসব স্মৃতি, তাদের থেকে সেই স্মৃতিগুলো আহরণ করে লেখেন? উনি তখন বলেছিলেন, না, ওইভাবে হয় না। যখন মানুষের সঙ্গে মিশি, সেই মানুষটার চারিত্রিক বৈশিষ্ট্য আমার ভেতরে, মনের ভেতর থেকে যায়, মনের ভেতর ম্যারিনেটেড হতে থাকে, মজতে থাকে, ঠিক আছে, মজতে থাকে। এবং আমি যখন লিখি, যখন কোনো চরিত্র আমার উপন্যাসে আসে, আমাকে কিছু করতে হয় না। ওই যে আমার ভেতরে মজতে থাকা বিভিন্ন চরিত্র, হাজার হাজার চরিত্র, তাদেরই মধ্যে একজন কেউ হাত তুলে বলে, স্যার আমার কিছু বলার আছে, তখন সে আমার উপন্যাসের চরিত্র হয়ে যায়। ঠিক তেমনই আমরা যারা অভিনয় করি, আমরা যদি অনেক বেশি করে মানুষ দেখি, অনেক স্তরের মানুষ দেখি, অনেক রকম মানসিকতার মানুষ দেখি, তাহলে আমাদের অভিনয় করার সময় খুব সহজ হয়ে যাবে। যখন একটা চরিত্র আসবে, সেই চরিত্রটাকে হাতড়াবে তুমি, কি করা যায় এই চরিত্রটাকে নিয়ে, তখন ওই ভেতরে মজতে থাকা, ম্যারিনেটেড হতে থাকা কোনো একটা মানুষ যাকে তুমি দেখেছো কোথাও,
সে অটোমেটিক্যালি হাত তুলে বলবে স্যার আমি আপনাকে হেল্প করতে পারি এই ক্যারেক্টারটা করতে। এক্স্যাক্টলি যে তাকে অনুকরণ করবো তা নয়, সেটা নয়, তার কিছু কোয়ালিটিস নিয়ে আমি আমার মতো আমার করে, মতো করে বা 2-3 জনকে মিশে একটা চরিত্র হতে পারে, ডেফিনেটলি পারে। তবে তুমি কি ওই সময়টাকে নিজের কঠিন সময় বলবে? না, ওই সময়টা আমার গোল্ডেন টাইম, গোল্ডেন টাইম। গোল্ডেন, ওই সময়টাকে ভাঙিয়ে আমি খাচ্ছি। আমি ধরো গত 18-19 বছর অভিনয়, পেশাদার অভিনয়ের সাথে যুক্ত। গত 18-19 বছর তো সেই অর্থে আমার কোনো ওয়ার্কশপ করা হয়নি, কারণ আমার যত একটু একটু করে পরিচিতি হয়েছে আমি তত বিযুক্ত হতে থেকেছি সমাজের থেকে, বুঝলে। একটা সময়ের পর আমি একটা গাড়ি কিনেছি, আমি সেই গাড়িতে করে ঘোরা শুরু করেছি, মানুষের সঙ্গে তো আমার ডিস্টেন্স তৈরি হয়ে গেল, আমি তো সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারছি না, তারা কীভাবে ইন্টারাক্ট করছে, রিয়্যাক্ট করছে আমি তো দেখতে পাচ্ছি না। অথচ একজন অভিনেতার কিন্তু সব থেকে বেশি দরকার সেইটা। প্রত্যেক দিন বদলাতে থাকা সময়ের সাথে মানুষ কীভাবে বদলাচ্ছে, মানুষ কী টোনে কথা বলছে, মানুষ কীভাবে রিয়্যাক্ট করছে। একটা বাসের মধ্যে গরমে ঘামতে ঘামতে যখন খুচরো থাকছে না, তখন সে কন্ডাক্টরের সঙ্গে কীভাবে ঝগড়া করছে, ঝগড়া করার সুরও তো বদলে গেছে। তোমার আমার ছোটোবেলায় যেভাবে মানুষ ঝগড়া করতো এখন তো সেভাবে করে না, এখন আরও হিংস্র হয়ে গেছে কিন্তু মানুষ, তাই না? তুমি দেখবে তো সেগুলো তো আমার আর দেখা হয় না। এবার একটা সময় পর আমার অ্যাসোসিয়েশনও কমতে থাকলো, সব জায়গায় আমি আর যাচ্ছি না, বুঝলে না, আমার নাম হয়ে গেছে না, বিরাট ব্যাপার হয়ে গেছে আমার জীবনে। আমি সবার সঙ্গে মেশা, বিভিন্ন বিয়ে বাড়িতে আমি আর যাচ্ছি না, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আমার আর যাওয়া হয়ে উঠছে না, নানান সমস্যা হতে পারে, তো সেই জন্য এই করতে 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 আমি তো একজন একলা সেরে মানুষ হয়ে যাচ্ছি। তাহলে আমাকে সাহায্য করছে কি অভিনয় করার সময়? আমার সেই 7-10 বছরের অভিজ্ঞতা, যে সময়টাকে তুমি বলছো অন্ধকার সময় বা খারাপ সময়, আমি দেখতে পাচ্ছি তখন কি মনে হয়েছিল আমি জানি না, তবে এখন আমি বুঝতে পারছি যে ওই 7-10টা বছর, যে 7-10টা বছর হয়তো কেউ কেউ আমায় টিটকিরি দিয়েছিল, সেইটাই হচ্ছে আমার সব থেকে দামি সময়, ওয়ার্কশপের সময়। প্রথমবার যখন তুমি ক্যামেরার সামনে দাঁড়ালে তখন কি সেই নার্ভাসনেসটা ছিল? না, দেখো আমার তো প্রথম সুযোগ পাওয়া রাজাগজা বলে একটা সিরিয়ালে, তা আমি তখন সংস্কৃতি বলে নাট্যদলে অভিনয় করতাম, দেবেশ চট্টোপাধ্যায়। তো তার কাছে একটা ফোন আসে যে এরকম আমরা একটা জি বাংলা একটা নতুন মেগা সিরিয়াল শুরু করছি, তাতে মূল দুটো চরিত্র, একজন মোটা একজন রোগা। আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে দুজনকে খুব ইনোসেন্ট লুকিং হতে হবে এবং এমন দুটো ফেস যাদের আগে কোথাও দেখা যায়নি, নতুন আনকোরা নতুন ফেস। তো দেবেশদা আমাকে পাঠান, দেবেশদা আমাকে অডিশন দিতে পাঠান। এবার আমি তো তখন স্টুডিওতে প্রবেশ করলাম, আমি কোথাও কোনো দিন অডিশনও দিইনি এবং টেলিভিশন সিরিয়ালটাকে আমি খানিকটা ছোটো চোখেই দেখতাম আর কি। আমার মনে হতো যে ওখানে কোনো শিল্প সৃষ্টি হয় না, বুঝলে, মোটা দাগের একটা শিল্প। তো ফলে আমার হারানোর যেহেতু কিছু ছিল না, যার হারানোর থাকে না সে ভয়ও পায় না, তুমি জানবে। তো আমি নিশ্চিন্ত মনে গিয়ে অডিশন দিয়ে দিয়েছিলাম এবং পাসও করে গিয়েছিলাম। তারপর যখন শুটিং শুরু হলো তখন তো ডেফিনেটলি আমার সমস্যা শুরু হলো। তার কারণ হচ্ছে যে আমি তো কিছু শিখে আসিনি, আমি তো ক্যামেরার সামনে অভিনয়টা জানতামই না। এবং শুটিং মানে একটা সিরিয়ালের শুটিং এখনকার মতো হয়তো এতটা চাপ ছিল না, কিন্তু একটা নির্দিষ্ট সময় তো শেষ করতে হবে শুটিংটা। আমি এত ভুল করতাম টেকনিক্যালি যে সকলে বেশ রেগে যেত আমার উপরে, ক্যামেরাম্যান থেকে শুরু করে পরিচালক থেকে শুরু করে সকলেই রেগে যেত। তখন আমার সাহায্যে এগিয়ে এসেছিলেন সিনিয়র সব অ্যাক্টার্স, সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। প্রভাত প্রতিম সব অভিনেতা তারা, আমি তাদের নাম বলতে পারি: রমাপ্রসাদ বণিক, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, যাত্রাশিল্পী রাজু বড়ুয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল মিত্র, কুণালদা আমাদের মধ্যে নেই, রমাদাও নেই, দ্বিজেনদাও নেই। এই সমস্ত মানুষগুলো আমার সাথে ওই একই ধারাবাহিকে অভিনয় করতেন। তারা যে আমাকে কী পরিমাণ সাহায্য করেছে তুমি আমি বলে বোঝাতে পারবো না। আজকের দিনে সত্যি ওরকম অভিভাবকের মতো সহ অভিনেতার পাওয়া যায় না। তারা দিনের পর দিন আমাকে শিখিয়েছেন, মানে আমার পরিচালক বা আমার ক্যামেরাম্যানের যেটা আমাকে শেখানো উচিত ছিল রাগ না করে, ওনারা শিখিয়েছেন আমাকে কীভাবে তৈরি হতে হবে একটা দৃশ্যের জন্য, কতটুকু মুখস্থ করতে হবে, কতটুকু হবে না, ক্যামেরায় কোনটা কী শট, টেকনিক্যালি কতটা কী করতে হবে, তারা হাত ধরে আমাকে শিখিয়েছেন। এই করতে করতে যেহেতু আমি একদম একটা কাদার তাল ছিলাম, মাটির তাল আর কি যাকে বলে, আমাকে গড়ে নেওয়াটা খুব সহজ ছিল, কারণ আমার কোনো ফরমেশন ছিল না আগে থেকে, বুঝলে না, ভেঙে কিছু তৈরি করতে হয়নি আমাকে। আমি মাটির তাল ছিলাম, আমাকে খুব সহজেই বানিয়ে ফেলা গিয়েছিল। ফলে আমার রেডি হতে খুব বেশি সময় লাগেনি, 2-3 মাস লেগেছিল। 2-3 মাসের মধ্যে আমাদের ধারাবাহিকটাও বিপুল জনপ্রিয়তা অর্জন করে, আমার চরিত্রটাও খুব জনপ্রিয় হয়ে যায় এবং আমি প্রচুর কনফিডেন্সও পেয়ে যাই। আচ্ছা, একটা জিনিস বলি, তুমি শেখার কথা বললে বলে একটা কোয়েশ্চেন মাথায় এলো যে ধরো একটা অভিনেতাকে তুমি দেখছো, হ্যাঁ,
তোমাকে সে সবসময় শেখাবে এটা তো নয়, তো তুমি তাকে দেখে কিভাবে শেখো যে নতুন কিছু একটা শিখবো করলো? বলে যে শিখি তা নয়, কিন্তু তাহলে শিখবো বলে যে শিখি তা নয়, ওই তার কাজ বা তার করা কিছু কিছু মুহূর্ত মনের ভেতর থেকে যায় কোথাও। ধরো আমার অন্যতম প্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ, তার ছবি যখন দেখেছি, ধরো কৈশোরকাল থেকেই তার ভক্ত আমি কি আর শিখবো বলে বসেছি দেখতে? তা তো নয়, আমি দেখেছি, মুগ্ধ হয়ে গেছি তার অভিনয় দেখে। তার করা সব অভিনয় আমার ভালো লাগে, হয়তো ততটা ভালো পাঠ নয় এমন চরিত্র আমার অসাধারণ লাগে, কিন্তু আমি কোনোদিনই বা ইরফান খানের অভিনয় তো আমি শিখবো বলে, বা মনোজ বাজপেয়ীর অভিনয় আমি শিখবো বলে, বা উত্তম কুমারের অভিনয় দেখে আমি শিখবো বলে তো আমি কোনোদিন বসিনি, কিন্তু তাদের করা কাজ কোথাও ভেতরে থেকে গেছে, বুঝলে? আমি এটা ঠিক বলে বোঝানো মুশকিল কীভাবে থেকে যায়। তখন সেগুলো যখন যখন প্রয়োজন হয় অ্যাপ্লাই করে দিই। রবি ঘোষের অভিনয় কোথাও থেকে গেছে, কালী বন্দ্যোপাধ্যায়ের অভিনয় কোথাও থেকে গেছে, হ্যাঁ, অসিত বরণের অভিনয় কোথাও, তরুণ কুমারের অভিনয় কোথাও, পাহাড়ি সান্যাল কোথাও, ছবি বিশ্বাস কোথাও, মনের ভেতরে ওই সব মরছে, বুঝলে, ম্যারিনেটেড হচ্ছে চরিত্রদের মতোই এই অভিনেতাদের সমস্ত অবিস্মরণীয় সব অভিনেতা না, তো এদের কাজ কোথাও কোথাও ভেতরে রয়ে গেছে। তো অভিনয় করার সময় নিশ্চয়ই সেগুলো কাজে লেগে যায় কোথাও কোথাও, হয়তো কোনো ডেলিভারি অটোমেটিক্যালি বেরিয়ে এলো রবি ঘোষের মতো। পরে আমি যখন দেখছি আমি বলি, বাবা এটা তো রবি ঘোষের মতো, অরণ্যের দিনরাত্রিতে এইভাবে উনি একটা সংলাপ বলেছিলেন, কোথাও ওটা আমার ভেতরে রয়ে গিয়েছিল বলে অটোমেটিক্যালি বেরিয়ে এসছে, ওটা অর্গ্যানিক্যালি বেরিয়ে এসছে। আমার মনে হয় সেইভাবেই শিখি আর কি। আচ্ছা, তবে বারবার দেখি যেটা ভালো লাগে, যে কাজটা বা যে অভিনেতার যে অভিনয়টা ভালো লাগে, আমি অরণ্যের দিনরাত্রির কথা বললাম, ওতে রবি ঘোষের অভিনয় মানে যে কোনো পৃথিবীর যে কোনো অভিনেতার সঙ্গে তুলনা করা যায়, বা জন অরণ্যতে যে অভিনয়টা রবি ঘোষ করেছিলেন, তো এইসব কাজ যেগুলো খুব ভালো লেগেছে, নায়কে উত্তম কুমারের অভিনয়, এগুলো বারবার দেখেছি, এবং যতবার দেখেছি, যেহেতু খুব উচ্চমানের শিল্প তো এগুলো, প্রত্যেকবার নতুন নতুন করে কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। ধরো শুধু মঙ্গললাল মেঘরাজের চরিত্রটাই যদি আমি দেখি, উৎপল দত্ত যে পাঠটা করছেন, 1 সপ্তাহ আগে আমি জয়বাবা ফেলুনাথ চালিয়েছিলাম, সেই দিন আমি আবার নতুন করে মগনলালে উনি কি অসামান্য অভিনয় করেছেন, কত যে পরত ওই অভিনয়টার, একটা পরত আমি সেদিন বুঝতে পারলাম। আমি তোমায় এক্সপ্লেন করতে পারবো না সেটা কি, ওই ওনার চোখ, ওই ওনার তাকানো, ওই ওনার কথা বলার ভঙ্গি, একবারের জন্য মনে হচ্ছে না উনি বাঙালি, সত্যি মনে হচ্ছে অবাঙালি মগনলাল। তার উচ্চারণ থেকে শুরু করে কোথাও কোনো আরোপিত ভাব নেই। একটা ভুঁড়ি লাগিয়েছেন ফলস, সেটাকে এত সুন্দর ব্যবহার করছেন, তাকিয়ায় ঠেস দিয়ে উঠে বসাটার মধ্যেও পরবর্তীকালে যখন বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, যে ঠাকুরমশাই এখন কোথায় ওনাকে পাওয়া যাবে, কি দুর্দান্ত তার অভিনয় বলো তো। মানে আমার মনে হয় যে প্রত্যেক দিন যদি একবার করে এই সমস্ত অভিনয় দেখাও যায়, তাও এর রস ফুরবে না, এত রসে ভরা এইসব কাজ। আমরা তার ধারে কাছেও নেই, আমরা কোনো দিন পারিনি ওই লেভেলের কিছু করতে। এই এতটা লেভেলের অভিনয় মানুষ কখন করতে পারে, মানে কতটা ডেডিকেশন দিলে এরকম লেভেলের সুপার ডেডিকেশন দিলে, আমাদের সেই ডেডিকেশন নেই। ওনারা মানে আমি ধরো উৎপল দত্তর কথাই, ওনার সঙ্গে যারা কাজ করেছেন তাদের কাছ থেকে গল্প শুনেছি, ধরো শুটিংয়ে তো অনেকটা সময় বসে থাকতে হয়, দীর্ঘ সময় বসে থাকতে হয়, উনি কোনো সময় নষ্ট করতেন না। উনি গাড়ি থেকে নামতেন বই পড়তে পড়তে, যতটুকু ওই গাড়ি থেকে মেকআপ রুম অবধি যেতে সময় লাগে, বইটা এরম গোটানো থাকতো হাতে, মেকআপ রুমে গিয়ে বসতেন, মেকআপটা করে আবার বই পড়তে শুরু করতেন, পোশাক পরাতে আসতো, পোশাকটা পরে আবার বই পড়তেন, ফ্লোরে ডেকে নিয়ে যেত শর্ট দিতে, উনি বই পড়তেন, শর্টের সময় গেলেন, অভিনয়টা করলেন, কাট বললো, আবার এসে বসে আবার বই পড়তে শুরু করলেন। এবং উনি তো দিল্লি কলকাতা করেছেন সারা জীবন, প্রচুর হিন্দি ছবিতে অভিনয় করেছেন, থিয়েটার করেছেন এখানে, পর সমস্ত থিয়েটার। তো উনি কোনোটা সময়ে একটা মুহূর্ত অপব্যয় করেননি, উনি শুধু পড়ে গেছেন, শুধু জেনে গেছেন, বুঝলে। আর পড়ার থেকে জানার থেকে ভালো তার কিছু হতে পারে না, তাই সমৃদ্ধ হয়েছে প্রত্যেক দিন, চর্চা করে গেছে প্রত্যেক দিন, থিয়েটার করে গেছে। অত নামি একজন, মানে আমি বলবো উৎপল দত্ত একজন সুপারস্টার, সেই সময় ওদিকে গোলমালও করছেন, এদিকে আবার তোমার টিনের তলোয়ারও করছেন, এই ভ্যারাইটি তুমি পাবে কোথাও বলো তো? হ্যাঁ, যারা উৎপল দত্তের সম্পর্কে অনেককে শুনেছি নানান রকম কথা বলতে, যে উনি নাকি অতি অভিনয় করতেন ইত্যাদি, ওনার ওই অতি অভিনয়টা করে একবার দেখিয়ে দিন তারা, আমি বুঝবো তাদের ক্ষমতা আছে। যেটাকে ওনা অতি অভিনয় বলছেন, এটা একবার করে দেখিয়ে দিন, গোলমালের পাঠটা বা জন অরণ্যর পাঠটা, বুঝলে। আমি একজনের কথা বললাম, এরকম লক্ষ লক্ষ মানুষের কথা বলা যায়। ধরো কাঞ্চনজঙ্ঘা ছবিতে পাহাড়ি সান্যাল যে অভিনয়টা করছেন, কি অসামান্য অভিনয় বলো তো। সারাক্ষণ একটা মানুষ পাখি খুঁজে চলেছে, পাখির ডাক ধরে ধরে, এরকম একটা চরিত্র,
একটা অসামান্য চরিত্র, তার অসামান্য চরিত্রায়ন, আমরা পারবো না গো কোনো দিন। আমরা দেখবো, অবাক হব, প্রণাম জানাবো। আমরা যে বুঝতে পারছি ওগুলো ভালো, এইটুকুই আমার কাছে আনন্দ। আজকাল 80% মানুষ বোঝেই না কোনটা ভালো কোনটা খারাপ, বুঝলে? মানে আজকাল তোমার আমার বয়সী, বা আমি তোমার থেকে অনেকটা বড়, তোমার বয়সী বা আমার বয়সী অনেক ছেলে মেয়েই আছে যারা জানেই না অসিত বরণ কে ছিল, জীবেন বসু কে ছিল, তরুণ কুমার কী কাজ করেছেন, বুঝলে? জানেই না, জানার কোনো আগ্রহও নেই। কিন্তু আমরা যে জানি, আমরা যে সেগুলো দেখি বা দেখে তার রস আস্বাদন করতে পারি, এটুকুতেই আমার শান্তি। আমি ওনাদের মতো পাঠ করার কথা স্বপ্নেও কোনো দিন ভাবতে পারি না। তুমি এক হাতে সিনেমা করছো, এক হাতে সিরিয়াল করছো, মানে কোনটা টাফ বেশি লাগে এই মুহূর্তে? কারণ তোমার একটা মানে চিন্তাধারা ছিল যে সিরিয়াল খুব একটা করার ইচ্ছে নেই বা এরকম কিছু, কিন্তু এই মুহূর্তে তোমার কি টাফ লাগে? ওটা শক্ত, কোনটা শক্ত? এখন আর কোনোটা কি শক্ত বলে মনে হয় না। এতদিন ধরে করতে 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 আমি আসলে এত কনসিস্টেন্টলি কাজ করে গেছি, প্রায় বসে থাকিনি বললে চলে। ফলে আমার মানে ধরো কাজের যে সংখ্যাটা, সেটা হিসেব করলে কিন্তু একটা লোকের প্রায় 25-30 বছরের কাজের একটা ভলিউম আর কি, যেই জায়গা থেকে। তো সেই জায়গা থেকে অভ্যেস তো পুরো বিষয়টা, প্র্যাকটিস। এখন আর কোনোটা কি শক্ত মনে হয় না। কিন্তু যদি তুমি তুলনামূলকভাবে বলো, তাহলে একটা সময় বাংলা ছবি অনেক সময় ধরে হতো। ধরো আমরা যখন শুরু করেছি, আমার প্রথম ছবি ওপেন টি বায়োস্কোপ অনিন্দ্য চ্যাটার্জির, সেটাও প্রায় 40 দিন ধরে শ্যুট হয়েছিল। ফলে সেখানে চাপ খুব কম থাকতো। মানে ধরো প্রত্যেক দিন 3টে থেকে 4টে সিন, 4 নম্বর সিনটা হলো না তো হলো না, মানে একটা ব্রেক হলে সকলে মিলে গল্প করা, ছাদের মধ্যে একসাথে খাওয়া দাওয়া, বিকেলবেলা একটা ব্রেক হলো যখন চায়ের ব্রেক, তখন দীর্ঘ সময় 1 ঘন্টা। এবারে বাংলা ছবির বাজেট কমতে কমতে যে জায়গায় এখন এসে দাঁড়িয়েছে, শিডিউলটা হচ্ছে 10 থেকে 14 দিনের। এবার সেই সময় স্বাভাবিকভাবেই খুব চাপ থাকে। আর সেই সময় মেগা সিরিয়ালও কিন্তু অনেকটা ফেলে ছড়িয়েই হতো, কারণ তখন কম্পিটিশান ছিল অনেক কম। এখন কম্পিটিশান অনেক বেড়ে গেছে। ফলে এখন কাজের জায়গাটাই কিন্তু দুটো প্রায় একই হয়ে গেছে। মানে সিরিয়ালেও যে তাড়া তুমি পাচ্ছ, ছবিতেও সেই তাড়ার মধ্যেই কাজ করতে হচ্ছে, তাড়াহুড়োর মধ্যে। তো ছবির একটা সুবিধে কি, তুমি গোটা স্ক্রিপ্টটা আগে থেকে পেয়ে যাচ্ছ। তুমি জানো তোমার চরিত্রটা শেষ পর্যন্ত কি হবে, মরবে না বাঁচবে, হাসবে না কাঁদবে। সিরিয়ালের ক্ষেত্রে সেটা তুমি জানতে পারছো না। তুমি এই মুহূর্তে স্ক্রিপ্ট পাচ্ছ, আজকেরটা আজকে পাচ্ছ, খবরের কাগজের মতো, এবং আজকেরটা আজকে তোমাকে যতটা ভালো তোমার দ্বারা সম্ভব তোমাকে ডেলিভার করে দিতে হচ্ছে। তো সেটা কারোর কারোর কাছে শক্ত মনে হতে পারে, বা হয়তো মিনিংলেসও মনে হতে পারে। আমার কাছে কোনোদিন সেটা মনে হয়নি। তার কারণ হচ্ছে যে আমি সিরিয়াল করতে আসার পর আমি দেখলাম এত মানুষ সিরিয়াল দেখেন। এই যে মাস পপুলারিটি সিরিয়াল করলে, সেটাকে তো ফেলে দেওয়া যায় না। মানে অধিকাংশ মানুষ যে জিনিসটাকে গ্রহণ করেছেন, আলিঙ্গন করেছেন, আনন্দ করে প্রত্যেক দিন আনন্দ পাচ্ছেন, যেটা দেখে এন্টারটেইন হচ্ছেন, সেটাকে তো আমি ব্ল্যাকলিস্ট করতে পারি না, খারাপ বলতে পারি না, সে যোগ্যতাই আমার নেই। ফলে ওই ভাবনাটা আমার সিরিয়াল করতে এসে ধীরে ধীরে কেটে গেছে। এবং সিরিয়াল আর্টিস্টকে প্রত্যেক দিন বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, ডেফিনেটলি হতে হয়। ওই যে মানে তোমার স্ক্রিপ্টটা আসার পরেই তোমাকে গিয়ে ডেলিভার করতে হবে, এগুলো তো শক্ত কাজ ডেফিনেটলি। তবে ওই অভ্যেস হতে হতে সবই হয়ে যায়। কোথাও হেডেক হয়নি? মানে চিন্তা করছি কি হবে ইত্যাদি এরকম? না, ওরকম না, মানে কাজ করতে করতে, মানে সিরিয়ালে একটা টানা শ্যুট হয়। এবার তোমার, আমি জাস্ট জিজ্ঞেস করছি, আমি যাই না, ধরো এরকম কি হয় যে তোমার সিরিয়াল করতে করতে সিনেমা শ্যুটও আছে? হ্যাঁ, ওরকমও হয়? তখন এক্সট্রা হেডেক বা চাপ হয়ে যায় না? কারণ দুটোই তো অভিনয়, দুটোই অভিনয়। আমি কোনো তফাৎ খুঁজে পাই না। হয়তো মাত্রার কিছু তফাৎ থাকে। ধরো আমি তো যাত্রাও করেছি 2 সিজন, হ্যাঁ, যাত্রাতে তো অন্য মাত্রায় অভিনয় করতে হয়। যেমন একটা গানের, মানে বিভিন্ন গানের বিভিন্ন স্কেল থাকে, বিভিন্ন পিচ থাকে। সব গান তো আর এক পিচের স্কেলে গাওয়া হয় না, বা এক তালেও হয় না। কোনোটা দ্রুত, কোনোটা ঢিমিল হয়। অভিনয়ের ক্ষেত্রেও তাই। অভিনয় সিরিয়ালে একরকম সুরে করতে হবে, ছবিতে একরকম সুরে করতে হয়। বা হয়তো কোনো ছবির পরিচালক চাইছে যে তোমার অভিনয়টা সিরিয়ালের মতোই হোক। এরকম অনেক পরিচালকের সাথে আমি কাজ করেছি, যারা বলেছে একটুখানি বাড়িয়ে দাও, একটু চড়িয়ে দাও। আবার অনেক সিরিয়াল পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি, যারা খুব সূক্ষ্ম অভিনয় চাইছে। আচ্ছা। ফলে সব মিলেমিশে গেছে, ওরকম কোনো নিয়ম নেই, জানো তো আজকের দিনে আর। বা যাত্রায় যখন অভিনয় করেছি, ওই স্কেলে অভিনয় করতে হয়েছে, যাতে অত মানুষ দেখতে পায়, শুনতে পায়। ফলে আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি, কারণ বেসটা তো অভিনয়, বেসটা তো অভিনয়। মানে তুমি খেলছো ক্রিকেট, এবার বল কি আসছে তোমার কাছে, সেই অনুযায়ী তোমায় ব্যাট করতে হবে। স্পিন বল এলে একরকম ব্যাটিং করবে, যে স্পিন বলে ভালো ব্যাট করে সে কি ফাস্ট বোলার এলে বলবে না আমি খেলবো না? তা তো নয়।
তোমাকে তো একজন পেশাদার হিসেবে সব রকম বল ফেস করার জন্য প্রস্তুত থাকতে হবে। তো এই বিভিন্ন স্ক্রিপ্ট হচ্ছে বিভিন্ন ধরনের বলের মতো। এতে সুইচ করতে প্রবলেম হয় না? প্রবলেম হয় না, ওটা অভ্যেস, ওটা একটা প্র্যাকটিস, সুইচ হয়ে যায় অটোমেটিক্যালি। হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। বা কখনো হয়তো হয় না, ভুল হয়ে যায়। পরে যখন কাজটা দেখেছি আমার মনে হচ্ছে আমি ঠিক মতো সুইচ অন সুইচ অফটা করতে পারিনি, মনে হয়েছে। এরকম যে হয়নি তা না, একেবারে ভুল তো হয়েই যায় মানুষের, সেরকম হয়েছে। ভালো কাজ যেরকম হয়েছে খারাপ কাজও হয়েছে, ঠিক কাজ যেমন হয়েছে ভুল কাজও প্রচুর হয়েছে। ভুল কাজ দেখলে কি মানে রিগ্রেট হয় যে এই জায়গাটা আর একটু? খারাপ লাগে একটাই কারণে, অন্য কোনো কারণে নয়, যে এই যে অভিনয়টা আমি করেছিলাম তার জন্য তো আমার যে পারিশ্রমিক সেটা আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি ঠিকমতো ডেলিভার করতে পারিনি। হয় আমি অন্যমনস্ক ছিলাম, বা হয়তো আমি খুব বেশি গুরুত্ব দিইনি, পরিচালক নতুন ছিল, যে কোনো কারণেই হোক, সেটা অন্যায় বলে আমার মনে হয়। সেই যে গাফিলতিটা আমি দেখিয়েছিলাম, পরবর্তীকালে স্ক্রিনে যখন সেটা আমার চোখে ধরা পড়ছে, তার মানে আরও 2000 লোকের চোখে ধরা পড়বেই। মানুষ তো বোকা নয়, তাই না? তো তখন আমার রিগ্রেট হয়েছে এবং আফসোস হয়েছে এবং নিজের প্রতি আমার রাগই হয়েছে যে এটা করা আমার ঠিক হয়নি। তার কারণ ওই যেটা বললাম, পেশাদার অভিনেতা হিসেবে আমি তো সেই পারিশ্রমিকটাই নিয়েছিলাম যেটা একজন ভালো ছবির পরিচালকের থেকে নিই, আমি তো কম বেশি নিইনি। তাহলে আমি দিতে পারলাম না কেন সেটা? আমার জায়গা থেকে তো আমার এই প্রসঙ্গে একটা মজার গল্প বলি। সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে একবার সত্যজিতের সব রকম ছবি দেখতেন, বুঝলে, মানে কমার্শিয়াল সেই সময়কার যা যা ছবি হতো তাও দেখতেন। একদিন সৌমিত্রবাবু সকালবেলা গেছেন ওনার বাড়িতে রোববার দিন আড্ডা মারতে। তো বলছে যে সৌমিত্র, তুমি একটা ওই ছবিটা করেছো, একটা ছবির নাম বলেছে, সেখানে একটা ওটিএস শটে, ওভার দ্য শোল্ডার শটে তোমার ব্যাক টু ছিল, তোমার সাজেশনস ছিল, নায়িকার শট ছিল, খুব একটা ইন্টেন্স ইমোশনাল সিন ছিল, সেখানে ব্যাক টু ক্যামেরা তুমি হাসছিলে। আমার দেখে মনে হলো, সৌমিত্রবাবু বলছে হ্যাঁ আসলে এত বাজে কাজ হচ্ছিল, ডিরেক্টরও এত অপদার্থ যে আমরা ইয়ার্কি ঠাট্টা করছিলাম, হাসছিলাম যাতে ওর হাসি পেয়ে যায়, ওর সঙ্গে মজা করছিলাম নায়িকার সাথে। তখন সত্যজিৎবাবু বলছেন যে কেন, ওরা তোমাকে পয়সা দেননি? বলছে হ্যাঁ দিয়েছিল। আর তোমার যে পারিশ্রমিক সেটাই তো দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল। তাহলে তোমার কোনো অধিকার নেই ওই সেটে দাঁড়িয়ে রসিকতা করার। তোমার যদি মনে হয় যে ওই পরিচালক খারাপ, ওই ছবিটা নিচু মানের, তাহলে ওই ছবিটা করবে না, রিজেক্ট করে দেবে। যখন তুমি করতে গেছো পয়সা দিয়ে, তাহলে আমার ফ্লোরেও তুমি যতটা সিনসিয়ার থাকো, ওই ছবির ফ্লোরেও সে যেমনই ডিরেক্টর হোক, যেমনই স্ক্রিপ্ট হোক, তোমাকে ততটাই সিনসিয়ার থাকতে হবে, কারণ তুমি একজন পেশাদার শিল্পী। বুঝলে কত বড় শিক্ষা বলো তো? এটা সৌমিত্রবাবু নিজেই লিখে গেছেন, নিজেই বলে গেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। তারপর থেকে উনি কিন্তু আর কোনো দিন এটা করার সাহসই পাননি, বুঝলে না? যেমন ধরো আজকাল অভিনেতা অভিনেত্রীরা খুব একটা রিহার্সাল করতে চায় না, কারণ কি এখন তো তোমার ডিজিটালে শ্যুট হচ্ছে, তোমার 10 বার ভুল হলেও কোনো অসুবিধে নেই, কোনো আগের মতো তো রস্টক খরচা হচ্ছে না। এ প্রসঙ্গে আমায় অমিতাভ বচ্চন একটা গল্প বলেছিলেন। আমি যখন ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল, তো উনি একটা শট দিতে দিতে নিজেই কেটে দিয়েছেন শটটা, কাট বলে কেটে দিয়েছে। ডিরেক্টর ছিলেন প্রদীপ সরকার। তিনি বললেন স্যার কাটলেন কেন? বলে না এখন আমার একটা সংলাপ ফাম্বল হচ্ছিল। বলো আমি তো অন্য অ্যাঙ্গেল থেকে নেব শটটা, আপনি কাটলেন কেন? পরেরটা বলতে পারতেন। তখন উনি বললেন যে আমি আজও ভুলে যাই যে ডিজিটালে শ্যুট হচ্ছে। আমরা যখন শুরু করেছিলাম, মানে ওনার কথা বলছেন, তখন ঋষিকেশ মুখার্জি আমাদের বলতেন যে তোমরা 40টা রিহার্সাল করো, কিন্তু শটে যদি একটা ভুল হয়, যে রস্টকটা খরচা হলো ভুল, সেই রস্টকের পয়সা তোমার টাকা থেকে কেটে নেবো, এরম ভয় দেখাতেন আমাদের। সেই জন্য আমরা ভুল করতে পারি না। আজও কোনো একটা সংলাপ ফাম্বল হলে বা ভুলে গেলে আমার মনে হয় শটটা কেটে দিই, কারণ রস্টক বেরিয়ে যাচ্ছে। ওইভাবে তৈরি হয়েছেন ওরা, বুঝলে না? তো সেই সময় হয়তো টেকনোলজি অনেক পিছিয়ে ছিল, কিন্তু মানুষের মন অনেক এগিয়ে ছিল। মানুষের কি বলবো, মানুষ টেকনিক্যালি অনেক এগিয়ে ছিল মানসিকভাবে। মেশিনপত্র অতটা এগিয়ে ছিল না, মানুষ এগিয়ে ছিল। আজকে টেকনোলজি কোথায় চলে গেছে, আমার বোধহয় কোথাও পিছিয়ে যাচ্ছে। এই যে মানে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে প্রচুর ওটিটির দাপট, বিশেষ করে লকডাউনের পর, সেখানে মানে এখনকার যারা অডিয়েন্স আছে তারা অতটা সিরিয়াল দেখে না। মানে সিরিয়াল যারা দেখে আমার মা ঠাকুমা, এরা ঠিক বলেছে, একটা জেনারেশন অবধি টেলিভিশন দেখছে। এবার তোমরা যেহেতু সিরিয়াল করছো, হ্যাঁ সিনেমার পার্টটা আমি বাদ দিয়েই বলছি, সিরিয়াল যখন করছো, তোমাদের কোথাও এই ভয়টা কাজ করে না যে এর পর কি হবে?
না, ভয় কাজ করে না। আমার তো মনে হয় যে একটা সময়ের পর সিরিয়াল কনজিউম করার মতো দর্শক আর থাকবে না। এক্স্যাক্টলি। ধরো আমাদের মা, আমাদের মাসিমা, আমাদের দিদিমাদের জেনারেশন তো একসময় ফুরোবে। হ্যাঁ, তখন শুরু হবে তোমার বোন, আমার বোন, বা আমার মেয়ে, তোমার মেয়েদের জেনারেশন, যারা সিরিয়াল দেখে বড়ই হয়নি। একটা সময় সমাজটা সেই সব মানুষই ভরে যাবে যারা কিন্তু ওটিটি দেখেই বড় হলো, যারা ইন্টারনেট কনজিউম করে বড় হলো, যারা কেবল টিভি কনজিউমই করেনি। ফলে তখন সমাজটা বদলে যাবে। তখন আর টেলিভিশন দেখার লোকই থাকবে না। যখন টেলিভিশন দেখার লোক থাকবে না, তখন আর প্রযোজকরা টেলিভিশন সিরিয়াল করবেন কেন? তখন তারা অন্য ফরম্যাট খুঁজে নেবেন যেটা মানুষ দেখছে। তো ফলে আমার মনে হয় আজ থেকে ধরো 15, 20, 25 বছর পরে আর টেলিভিশন সিরিয়াল বলে কিছু এক্সিস্ট করবে না। কারণ তখন টেলিভিশন সিরিয়াল কনজিউম করার দর্শকরা কিন্তু গত হয়ে যাবে, অন্য একটা জেনারেশন চলে আসবে, বুঝলে? তো সেরকম একটা সময় তো আসবেই। ভয় পাওয়ার কোনো কারণ নেই। 25 বছর পরে আমার অনেক বয়স হয়ে যাবে, তখন আমি কাজ পেলাম কি পেলাম না তাতে আর খুব একটা কিছু যাবে আসবে না। না, কাজ না পাওয়ার ভয়টা লাগে? না, তার একটা অন্য কারণ আছে, আমি তোমাকে বলি। সেটা হচ্ছে যে আমার বাবা সারা জীবন কোনো টাকা পয়সা জমাননি, বুঝলে? আমার বাবা যখন মারা যান 2009 সালে, তখন ব্যাংকে তার ছিল 7,500 টাকা পড়ে। কোনো ফিক্সড ডিপোজিট, কোনো LIC, কোনো NSC, কোনো পোস্ট অফিস, কিচ্ছু ছিল না। পড়েছিল 7,500 টাকা। এবার তখন আমি কাজ পেয়ে গেছি, তখন আমি অভিনয় করা শুরু করেছি। যদি না করতাম কি অবস্থা হতো বলো তো ফ্যামিলিটার? তো সেই সময় থেকে আমি বুঝতে পারি যে আমার বাবার মতো করে জীবনযাপন করলে কিন্তু হবে না। কারণ আমি একটা ভয়ানক আনসার্টেন প্রফেশনে আমি যুক্ত হয়েছি। যতদিন কাজ থাকবে আমাকে কিন্তু, আমি কিপটেমও করবো না, আমার মতো করে ভালোভাবেই বাঁচবো, কিন্তু আমাকে কিন্তু পর্যাপ্ত টাকা জমিয়েও রাখতে হবে। সেইটা আমার কেরিয়ারের প্রথম দিন থেকে আমি চালু করেছি, এবং সেই জন্য আমি মোটামুটি এই এত বছর কাজ করে একটা পর্যাপ্ত টাকা জমিয়ে ফেলতে পেরেছি, যাতে করে আমি আলু পোস্ত ভাত ডাল খেয়ে বেঁচে থাকতে পারবো। আমার তো গাড়ি চেপে ফাটাবাজি করা হবে না, বা দামি জামা কাপড় আমি পরিও না, ফলে কোনো চাপ নেই আমার। আমি কোনো বড় 7 মহলা আরবানাতে থাকিও না, আমার কোনো 2 কোটি টাকার গাড়িও নেই। কেটে যাবে জীবন, আমার কোনো ফলে আমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আচ্ছা, এটা এটা শুনে খুব ভালো লাগলো। কারণ এবং যারা যারা এই জগতে কাজ করছেন, নতুন যারা কাজ করতে আসছেন, তাদের আমি কোনো সাজেশন দেওয়ার জায়গায় নেই। তবে এইটুকু আমি বলতেই পারি যে যে টাকাটা উপার্জন করছো তার 70% জমিয়ে রাখো। হয়তো খারাপ লাগবে, টাকা হাতে এলে বয়স কম যাদের, তাদের মনে হয় একটু খরচা করে ফেলি, 10টা 15টা EMI বাড়িয়ে ফেলি, একটা ফ্ল্যাট নিয়ে নিই, একটা দামি গাড়ি নিয়ে নিই, ও নিয়েছে আমিও নিয়ে নিই। এটা করাটা বোধহয় বোকামো বলে আমার মনে হয়। তুমি নিশ্চয়ই তোমার সকাল্লাদ পূরণ করবে, কিন্তু তার পাশাপাশি 70% টাকা জমিয়ে রেখে দাও। সে যে ফরম্যাটেই জমা, এখন মিউচুয়াল ফান্ড, SIPর যুগ, FDও আছে, এক্সিস্ট করে এখনও, যেভাবে হোক জমিয়ে ফেলো ভাই। কারণ তুমি যে জায়গাটায়, যে জগৎটায় এসছো, সেটা আনসার্টেন তো ছিলই, যত দিন যাচ্ছে তত আরও আনসার্টেন হয়ে পড়ছে। তো ফলে এমন একটা সময় আসতেই পারে যখন তোমার কোনো কাজ হাতে থাকবে না, ঈশ্বর না করুন, আসতেই পারে। তখন যাতে তুমি ব্যাকআপ রাখতে পারো অন্তত 1-2 বছর 3 বছরের, যাতে তোমাকে উঞ্চবৃত্তি করে না বাঁচতে হয়, বা কারুর কাছে গিয়ে হাত পায়ে ধরে টাকা না চাইতে হয়, বা কোনো ইন্টারভিউতে এসে কাজ নেই বলে কাঁদতে না হয়। এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও বা তোমাদের অভিনেতা জীবনের ক্ষেত্রেও এই বিষয়টা এত আনসার্টেন কেন? তার কারণ এটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের জায়গা। ধরো তুমি খুব ভালো অ্যাক্টর, তুমি খুব ভালো অভিনয় করো, ধরো এমনও হতে পারে যে তুমি সুযোগই পেলে না কোনো দিন, তোমার কেউ চিনলই না, জানলই না, সারাটা জীবন কেটে গেল। এই একটা হতে পারে। আরেকটা হতে পারে তুমি ভালো অভিনেতা বা তুমি খারাপ অভিনেতা, কিন্তু তুমি সুযোগ পেয়ে গেলে এবং কপাল জোরে টিকেও গেলে অনেক দিন, অনেক নামটামও তোমার যশ টশ হলো, পয়সা কড়ি হলো। দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে তুমি ভালো অভিনয় করছো, কিন্তু একটা সময়ের পর তুমি এত বেশি কাজ করলে যে দর্শকের তোমাকে দেখতে 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 বিরক্ত হয়ে গেল দর্শক, এক মুখ। এবং একটা মানুষ আর কত ভ্যারাইটি দিতে পারবে? একটা সময় একঘেয়েমি আসবে তার অভিনয়, খুব ভালো স্ক্রিপ্ট যদি সে না পায়। আর সারা বছরে কটাই বা ভালো স্ক্রিপ্ট পাবে তুমি? করতে করতে সে একঘেয়ে হয়ে গেল দর্শকের কাছে। তাও দর্শক তাকে দেখছে দেখছে দেখছে। এবার আমারই মতো বা আমার থেকে বেটার অভিনয় করে, বা আমার জনরের অভিনয়টাই করে, আমার থেকে অন্যরকম করে, এরকম একজন অভিনেতা এলো এবং সে জায়গাও পেল। তখন দর্শকরা চাইবে তাকে দেখতে তোমার পার্টটায়, তাই না? তখন আর দর্শক কিন্তু তোমাকে রিপিট করতে চাইবে না, এবং দর্শক যেটা চাইবে নির্মাতারাও সেটাই চাইবে। তখন তোমার পার্টগুলো সব সে পেতে শুরু করে দিল, তোমার কাজ নেই।
এই গেল 1 নম্বর। তোমার ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। তুমি আজকে কন্টেন্ট ক্রিয়েট করছো, অভিনব সমস্ত জিনিসপত্র দিচ্ছ, আরেকজন নতুন মুখ এলো যে আরও অভিনব জিনিসপত্র, জীবনের শেষ অভিনবত্ব তুমি করেছো তা তো নয়, সে আরও অনেক কিছু ভাবতে শুরু করলো যেগুলো তুমি ভাবোইনি। তো দর্শক তাকে অ্যাকসেপ্ট করবে তোমার জায়গায়, তোমার ভিউজ কমবে, তার ভিউজ বাড়বে। আমাদের জীবনে যেমন একটা অসাধারণ ব্যাপার রয়েছে, এত মানুষের ভালোবাসা পাওয়া যায়, এত মানুষ তোমাকে একবারে চিনে ফেলছে, এটা তো সাধারণ মানুষের জীবনে ঘটে না। তুমি যদি একটা চাকরি করতে বা ব্যবসা করতে, এই আনন্দটা কি তুমি পেতে? এই যে অনেকের মাঝে এক হওয়া, এর যে কি বিরাট আনন্দ, এ যে না পেয়েছে তাকে তো বোঝানো যাবে না। সেটা যেমন আছে, তার পাশাপাশি আনসার্টেনিটিটাও কিন্তু তার পাশে পাশে কাঁধে কাঁধে চলছে। তোমার এই যে জনপ্রিয়তা, রাস্তায় লোকজন তোমায় চিনতে পারছে, সেলফি তুলতে পারছে, তোমার কাঁধে নিয়ে তুমি চলছো, কিন্তু এমন একটা সময় যেদিন তোমায় কেউ চিনতে পারছে না, কেউ সেলফি তুলছে না, অন্য একজনের সেলফি তুলছে, অন্য একজন সুযোগ পাচ্ছে, অন্য একজন মাসে 28 দিন কাজ করছে, তোমার 28 মাসেও কোনো কাজ নেই, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই সময় কি ডিপ্রেশনগুলো আসে? হ্যাঁ, এই সময় তো ডিপ্রেশন আসে, আরও বেশি আসে যদি ওই বললাম তোমার কেজো সময়টা, তোমার সফল সময়টায় তুমি যদি ঠিকমতো টাকা পয়সা না জমাতে পারো, তাহলে আরও বেশি ডিপ্রেশন আসে। কাজ না থাকার একটা ডিপ্রেশন তো আছে, সেটা তো টাকা দিয়ে পূরণ হবে না, সেটা তো খারাপ লাগবেই। কিন্তু যদি তুমি প্র্যাকটিক্যাল হও, তুমি যদি মনে করো যে অনেক তো করলাম কাজ, অন্যকে তো একটা জায়গা ছেড়ে দিতে হবে। ধরো আমার কথাই আমি বলছি, আমি 17, 18, 19 বছর ধরে কাজ করছি, তো এবার যদি আমাকে যে চরিত্রগুলোই নেওয়া হয় তাতে আরেকজন অভিনেতাকে নেওয়া হয়, তাতে তো আমার দুঃখ পাওয়া, ডিপ্রেশন হওয়ার বা অভিমান হওয়ার কোনো কারণ নেই। সব কিছুতে একটা মেয়াদ আছে রে বাবা। এতদিন তো দেখলো দর্শক আমাকে, আমারও তো আজকাল নিজেকে টেলিভিশন বা সিনেমার পর্দায় দেখতে মাঝে মাঝে বিরক্ত লাগে, রিপিটেটিভ লাগে, একঘেয়ে লাগে। তা আমার বদলে যদি অন্য কাউকে কাস্ট করা হয়, তাহলে আমার মনে হয় না ডিপ্রেশনে যাওয়ার কারণ আছে। কারণ এমন তো নয় যে আমি কোনো কাজ পাইনি। ধরো আমি সারা জীবন যদি কোনো উল্লেখযোগ্য কাজ না পেতাম, তাহলে আমার একটা ডিপ্রেশন আসতেই পারত, যে আমি এত অভিনয় করতে চাই বা এত চর্চা করেছি, কিন্তু আমি কিছুই পেলাম না। কিন্তু আমি তো পেয়েছি, যা যোগ্যতা আমার তার ডবলের বেশি পেয়েছি। তারপর একটা সময় এরকম আসতেই পারে যেদিন আমার কাজ থাকবে না, তখন আমার মনে হয় না ডিপ্রেশন হওয়াটা উচিত। এটা বলছি আমি, হয়তো হবে তখন, কিন্তু অর্থকরী ডিপ্রেশন যাতে না হয় সে রাস্তা তো আমার হাতে রয়েছে। এক্স্যাক্টলি। কাজ আমি আমাকে দিতে পারবো না, আমি তো প্রডিউসার বা মেকার নই, কিন্তু আমি তো জমাতে পারি যখন আমার কাজ আছে। তাহলে অন্তত আমার ওই ডিপ্রেশনটা থাকবে না, যে আগে যে জীবনযাপনটা আমি করতাম সেটা হয়তো আর করতে পারছি না, কিন্তু তার থেকে একেবারে নেমে গেছে, আমি কালকে কি খাবো তার অবস্থা নেই, আমাকে সবজির দোকানে গিয়ে বসতে হবে কিনা, এরকম সময় যেন না আসে। সেই জন্য একটুখানি আমার হাতে যেটুকু আছে ভাই, আমি সেটুকু করব। আমি এমন বেহিসাবি কোনো খরচা করব না যেটা আমার সাধ্যের বাইরে। আমি এমন কোনো ইএমআই তৈরি করব না যেটা পরবর্তীকালে কাজ না থাকলে দিতে আমার চাপ হবে। এত কিছু করেও, টাকা পয়সা জমিয়েও শখ পূরণ করা যায়। শখের মাত্রাটাকে কমিয়ে আনতে হবে, অত বেশি শখ না করাই ভালো আমার মনে হয়। এমন একটা কাজের জগতে তুমি আছো না, বেশি শখ করে লাভ নেই। সামান্যতে আনন্দিত থাকো, নিজের চাহিদাগুলোকে কমিয়ে রাখো। সহজ, কিন্তু নিজের চাহিদা বাড়িয়ে ফেলা বরং সোজা আমার মনে হয়। চাহিদাকে কমিয়ে রাখা তুলনামূলকভাবে শক্ত, কিন্তু একেবারে যে সম্ভব নয় তা না, তার উদাহরণ আমি নিজে। এই ক্ষেত্রে আমরা দেখি, মানে যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও, যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, শুধু মানে ফিল্ম ইন্ডাস্ট্রি আমি বলবো না, একটু সাকসেস পেলেই মানুষের মধ্যে অহংকার চলে আসে। এটা দেখো, তোমার ক্ষেত্রে আমি বলছি না, কারণ তোমার সাথে আমি কথা বলেছি, যতটা বুঝেছি, বাট তুমি তো দেখেছো নিশ্চয়ই। এটা কেন আসে বলে তোমার মনে হয়? এটা একটা ভুল বোঝার থেকে আসে, মিসআন্ডারস্ট্যান্ডিং, নিজের কাছে নিজের মিসআন্ডারস্ট্যান্ডিং। অভিনেতাদের তো সব থেকে বেশি দেখা যায়, ধরো একটা ছবি বা একটা সিরিয়ালে 80 থেকে 100 জন কাজ করে শুটিংয়ের সময়। কেউ আলো ধরে আছে, কেউ ক্যামেরা করছে, কেউ সুন্দর করে ট্রলিটা করছে যাতে তোমার সিনটা ভালো হয়। তুমি একটা হিরো হয়ে এসে দাঁড়ালে, ট্রলিটা যদি ঠিক মতো না হয়, ক্যামেরার যদি ফোকাসটা ঠিক মতো না হয়, তাহলে কিন্তু সব গেল, তোমাকে হিরোর মতো লাগবে না। তো এই লোকগুলো সব পরিশ্রম করছে, ছবিটা তৈরি হয়ে গেল, তারপর একজন অসাধারণ সুন্দর করে এডিট করছে ছবিটা, তোমার খারাপ অভিনয়ের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে, তোমার যে ভালো অভিনয় অংশ সেগুলোই রাখা হচ্ছে। তারপর একজন দুর্দান্তভাবে তাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো দুর্দান্ত সমস্ত মিউজিক দিয়ে তোমার সিনগুলোকে আরও রঙিন করে তুলছে। এই সব হওয়ার পরে ছবিটায় যখন হলে দেখানো হলো,
বেরিয়ে এসে তুমি দেখলে সবাই তোমাকে ঘিরে ধরছে, কি পাঠ করেছেন দাদা। তুমি ভেতরে ভেতরে মনে করলে যে তুমি শ্রেষ্ঠ, তুমি সেরা, তুমি ভগবান। এই সমস্ত জিনিসগুলো মাইনাস করে দাও তো, যেগুলো এতক্ষণ পেছনের কথাগুলো বললাম, তাহলে তুমি কিন্তু কিচ্ছু না। এবং যেহেতু অভিনেতাদের দেখা যায় পর্দায়, টেলিভিশনের পর্দায়, বড় পর্দায়, তাদের মানুষ চট করে চিনে ফেলে, তারা অনেক সুবিধে পেতে শুরু করে। কোনো একটা ব্যাংকে গিয়ে লাইন দিল, আরে আরে আপনি আসুন আসুন বলে লাইনটা ভেঙেছে, চলে, কেউ আপত্তি করলো না। কিন্তু তুমি করলে কিন্তু মারবে তোমাকে। কিন্তু একজন অভিনেতা, আরে উনি বাবা ওনার খুব ব্যস্ত। মানে মানুষ এখনও এই সমাজে দাঁড়িয়েও কোথাও শিল্পীদের কিন্তু সম্মান করে। সম্মান অনেক পড়ে গেছে, অনেক কমে গেছে শিল্পীদের কীর্তিকলাপের জন্যেই, কিন্তু এখনও কিন্তু মানুষ সমাজে শিল্পী সাহিত্যিকদের কোথাও সম্মান করে। রাজনীতির লোকেদের যেমন একদম করে না, পেছন ফিরলেই গালাগাল দেয়, সামনে না হাত জোর করে থাকে। যেই তুমি পেছন ফিরবে গালাগাল দেবে কিন্তু, যে তুমি রাজনীতির লোক হলে। তো সেইটা তো শিল্পীদের ক্ষেত্রে নয়। তো তখন শিল্পী ভেবে ফেলে, অভিনেতা ভেবে ফেলে, সঙ্গীত শিল্পী ভেবে ফেলে যে আমি একটা বিরাট ব্যাপার। ফলে তার অহংকার চলে আসে। এটা মূর্খের অহংকার, আর কিছুই না। অহংকার করে, হ্যাঁ নিশ্চয়ই তোমার তো একটা মানে একটা গরিমা তো থাকবে, তোমার একটা দর্প তো থাকবেই যে হ্যাঁ, যে আমি একটা ভালো কাজ করতে পারি, ক্ষমতাটা আমার আছে। কিন্তু তাতে করে অহংকার করে যে মানুষগুলো তোমাকে দেখে বড় করলো, যারা দেখে বলে তুমি সুযোগ পাও, যারা টিকিট কাটে বলে তোমার উপার্জন হয়, তাদের সঙ্গে যদি তুমি অহংকার, তাদের সামনে যদি তুমি অহংকার দেখো, তাহলে তুমি মূর্খ ছাড়া আর কি। মূর্খ। বড় বড় শিল্পীদের অহংকার থাকে না গো, আমি দেখেছি। আমি অনেক বড় শিল্পীর সাথে কাজ করার সৌভাগ্য তো আমার হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের থেকে শুরু করে মাধবী মুখার্জির সঙ্গে এখনও টিল ডেট কাজ করছি আমি। সাবিত্রী চট্টোপাধ্যায় থেকে অমিতাভ বচ্চন অবধি, কপিল দেব, MS ধোনি, এদের সঙ্গে আমি কাজ করেছি, বিজ্ঞাপনে হোক, অভিনয়। এদের কারোর কোনো অহংকার, মিঠুন চক্রবর্তী, কোনো অহংকার নেই। আমি প্রজাপতি ছবিটা করতে গেলাম মিঠুনদার সাথে। মিঠুন মানে আমাদের কাছে, বুঝতে পারছো তো, মানে সবার কাছে ব্যাপার একটা। মানে যে মিঠুনকে পছন্দ করতো না, তার কাছেও ব্যাপার। কে না জুলপি কামিয়েছে বলো সেই আমলে। তো সেই মিঠুনদার সাথে পাঠ চিনি আমি, ওনার সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু পাঠ করা তো একটা শক্ত কাজ। যেদিন প্রথম ফ্লোরে গেলাম প্রজাপতি ছবিটা শুটিং করতে, উনি প্রথমেই একটা খাটের মধ্যে পাজামা পরে বসে নানান রকম এলোমেলো কথা, ছোটোবেলায় উত্তর কলকাতায় মিত্রা সিনেমায় টিকিট কেটে, ব্ল্যাক টিকিট কেটে সিনেমা দেখছেন, নানান রকম সমস্ত খিস্তি টিস্তি দিয়ে উনি ব্যাপারটাকে সহজ করে ফেললেন, বুঝলে। আমি ভাবছি মিঠুন চক্রবর্তীর মতো একটা লোক, সে আমার সঙ্গে এত এত ঘনিষ্ঠ হয়ে কথা বলছে কেন। এবং তুমি যদি আমার সাথে ঘনিষ্ঠ হও, আধ ঘন্টা পরে আমারও আটটা ভেঙে যাবে, আমি ঘনিষ্ঠ হয়ে যাব। তারপর যখন পাঠটা করতে গেলাম, আমার কিন্তু আর মনেই হচ্ছে না ও মিঠুন চক্রবর্তী। আমার মনে হচ্ছে ওই চরিত্রটা, আমার শ্বশুরমশাইয়ের পাঠটা, আমি প্রয়োজনে তার গায়ে হাত দিচ্ছি, তাকে জড়িয়ে ধরতে পারছি, তার হাতটা ধরতে পারছি। এই যদি উনি ওই ব্যবহারটা আমার সাথে না করে মেকআপ বাসে বসে থাকতেন আর 14টা বাউন্সার নিয়ে শটের সময় ঢুকতেন, আমি সাহসই পেতাম না ওনার হাতটা ধরার বা ওনার কাঁধে হাত রাখার। ফলে কি হ্যাম্পার্ড হতো, অভিনয়টা হ্যাম্পার্ড হতো। উনি জানেন সেটা, উনি জানেন বলেই উনি এইভাবে ইজি করে নেন অ্যাক্টারদের। কারণ ওনার থেকে বেশি তো কেউ জানে না উনি কে। উনি তো জানেন যে কোনো বাঙালি ছেলে ওনাকে কি চোখে দেখে বড় হয়েছে, তাহলে তাকে আগে ইজ করে নিল, সহজ করে নিল, বুঝলে, যাতে অভিনয়টা দিনের শেষে যেটা মানুষ দেখবে। আজকে তুমি ধরো প্রজাপতি যখন দেখছো, তুমি তো আগের কিছু দেখতে পাচ্ছ না, তুমি তো অভিনয়টুকুই দেখছো, ওইটুকুই তো থেকে যাবে বলো। ওইটুকু যাতে ভালো হয় তার জন্য ওইটা মিঠুনদের একটা প্র্যাকটিস, সমস্ত অ্যাক্টারদের সহজ করে নেন উনি। ওনার কোনো অহংকার নেই, আমি ওনাকে দেখেছি। আমরা যা খাচ্ছি তাই খাচ্ছে, সন্ধেবেলা বসে সিঙ্গাড়া খাচ্ছে, ভেঙে আমাদের দিচ্ছে। আমি অমিতাভ বচ্চনকে দেখেছি কমলালেবু খেতে খেতে আমাকে অফার করেছেন, বুঝলে। তো কোথায় অহংকার? কোনো অহংকার তো আমি দেখিনি। আমি একবার চাইতে উনি ওনার নাম্বার আমায় দিয়ে দিয়েছেন, অমিতাভ বচ্চনের মতো একটা লোক। আমি ওনাকে বছর দুবার হোয়াটসঅ্যাপ করি, 20 মিনিটের মধ্যে ওনার রিপ্লাই চলে আসে। তাহলে একে তুমি অহংকার বলবে? ওই আর কি, মানে পুরনো কথা, আমাদের পুরনো কিছু প্রবাদ খুব দামি না, যে সমুদ্রের যত গভীরে যাবে ঢেউ কমে যাবে, যে যত গভীর, যে যত ইকুইপড, তার ঢেউ তত কম। আর যত পাড়ের কাছে আসছো, গভীরতা কমছে, তত ঝপাং ঝপাং করে ঢেউ পড়ছে আর অহংকার হচ্ছে। এদের করুণা করাই ভালো, যারা বেশি অহংকার। তবে এই ইন্ডাস্ট্রিতে হিংসে আছে, শুনেছি তো আছে, কিন্তু আমি তো কোনোদিন ফেস করিনি। টিল ডেট আমি তোমায় বলছি।
আমার সমবয়সী কলিগ থেকে শুরু করে আমার যারা সিনিয়র কলিগস, প্রত্যেকের সাথে আমার এত ভালো সম্পর্ক, আমার কোনো দিন মনে হয়নি, কিন্তু সিরিয়াসলি বলছি, আমি যে খুব বোকা লোক তা তো নয়। যদি তারা আমাকে হিংসে করতো বা ঈর্ষা করতো, কোথাও না কোথাও আমি বুঝতে পারতাম। এতটাও নির্বোধ আমি নই, বিরাট বুদ্ধিমান না হলেও একবারে হাবাগোবাও তো নই, বুঝতে পারতাম। আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়নি। ফলে এটা এক্সিস্ট করে আমিও শুনেছি, কিন্তু যেহেতু আমার সাথে ব্যক্তিগতভাবে কোনো দিন হয়নি, ফলে আমি কি করে বলি বলো? আমার জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো না নেই, কিন্তু সেটা বলাও ভুল হবে, কারণ ডেফিনেটলি আছে। ঈর্ষা পৃথিবীর কোন ফিল্ডে নেই তুমি বলো? শুধু অভিনয়ের ক্ষেত্রে তো নয় এটা প্রযোজ্য। ঠিক যেমন শুনেছি এইসব নাকি মি টু ইত্যাদি এই সমস্ত আমাদের এই জগতেই বেশি আছে, সব জগতেই আছে। এই জগতের খবরগুলো বেশি জানা যায়। তোমার যে কর্পোরেট অফিস সেখানে নেই, সেখানে ব্যাকবাইটিং নেই, সেখানে মানে ঈর্ষা নেই, সব আছে, লোভ সব আছে। ঠিক তেমনই এই প্রফেশনেও রয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু আজ অবধি টের পাইনি যে কেউ আমার প্রতি ঈর্ষান্বিত বা কেউ আমার ক্ষতি করে দিতে চাইছে, আমার কোনো কাজে কাঠি করছে, এরম পাইনি আমি। তবে লাইমলাইটে থাকলে তাদের ট্রোল করা মনে হয় সুবিধা হয়ে যায়। হ্যাঁ, লাইমলাইটে যাকে নিয়ে ট্রোল হচ্ছে তার মানেই সে লাইমলাইটে আছে, যে ট্রোলড হচ্ছে না তার মানে সে লাইমলাইটে নেই, সহজ ব্যাপার। এক্স্যাক্টলি। আমি যেহেতু এই বিষয়টা তুমি তুললে, সিনেমার বিষয়টা, আমি দুজনের নাম জিজ্ঞেস করবো, 2-3 জনের। তুমি জাস্ট বলো যে তারা কেমন। তুমি তো অনেক কাজ করেছো তাদের সাথে, হয়তো এটা তোমার কাছে অনেক কমন কোয়েশ্চেন হতে পারে, বাট তাও যেহেতু প্রজাপতি 2-এ তুমি কাজ করলে, দেব কেমন? দেব একজন, আমি বলবো যে একজন পরিশ্রমী, সৎ এবং প্রত্যেক দিন নিজেকে ইমপ্রুভ করার দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা সম্পন্ন একজন অভিনেতা। ও কোনো দিন নিজেকে কিন্তু আলটিমেট মনে করে না। ও প্রত্যেক দিন শেখে এবং প্রত্যেক দিন উত্তরণের একটা চেষ্টা করে, একটু বেটার যাতে হয় ওর কাজটা। প্রত্যেকটা শটে আমি দেখেছি ও কিন্তু চেষ্টা করে, এবং সেটা তো সত্যি সকলেই দেখেছে। ওর উত্তরণটা তো আমরা দেখেছি। ও বিরাট মাপের অ্যাক্টর হয়ে গেছে, কেউ বলবে না, আমিও বলবো না, তুমিও বলবে না। কিন্তু ও যে কাজটা দিয়ে যে অভিনয় দিয়ে শুরু করেছিল নিজের জীবন, আর আজকে যে অভিনয়টা করছে, তার মধ্যে জমিন আসমান ফারাক আছে, এটা তো মানবে। তা সেটা কি করে সম্ভব? একটা মানুষ প্রত্যেক দিন নতুন কিছু শিখতে চায়, নিজেকে উত্তীর্ণ করে এগিয়ে যেতে চায়, এইটা আছে ওর মধ্যে। এই খিদেটা থাকাটাও প্রয়োজন নয়? নিশ্চয়ই, অনেকের মধ্যে দেখেছি খিদে চলে যায়। আচ্ছা, ওই যে তুমি বললে না জনপ্রিয়তা এলে অহংকার আসে, তার পাশাপাশি আরও ভয়ানক একটা জিনিস আছে, যে জনপ্রিয়তা বা খুব স্টারডাম এলে মানুষের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনও চলে আসে, যে আমি যা করব তাই লোকে দেখবে, আমি ফেললেই হিট। সেইটা দেবের মধ্যে আসেনি। এই বিরাট বড় গুণ এটা, কারণ ও জনপ্রিয়তার যে নিরিখে দাঁড়িয়ে আছে আজকের বাংলা বাজারে, সেটা বিপুল। তা ওকে ভালো লাগতে পারে, ওকে খারাপও লাগতে পারে, ওর অভিনয় দুচ্ছাই মনে হতে পারে, বা তুমি ওর পাগল ভক্ত হতে পারো, সব হতে পারে, সব হওয়ার স্বাধীনতা আমাদের আছে। কিন্তু দিনের শেষে তুমি ওর পপুলারিটিটাকে কিন্তু মানে তুমি অস্বীকার করতে পারবে না। সুপার পপুলার একজন আর্টিস্ট, সেই জায়গায় দাঁড়িয়ে ও যে স্যাটিসফাইড হয়ে যায়নি, ও যে মনে করছে না যে আমার আর শেখার কিছু নেই, সেইটা আমার খুব ভালো লাগে। ওর মধ্যে ভালো লাগার যদি কোনো কোয়ালিটি বলো তাহলে সেইটা। জিদ্দার সাথে আমি যে কটা কাজ করেছি তাতে করে আমার মনে হয়েছে যে উনি খুব সিনসিয়ার ওনার কাজের প্রতি, এবং উনি খুব যত্নশীল যে প্রযোজক। ওনার প্রযোজনায় আমি অনেকগুলো ছবি করেছি যেখানে উনি নায়ক বা উনি নায়ক নন। উনি যেখানে নায়ক নন সেখানে উনি কিন্তু ফ্লোর ভিজিট করেন, এসে দেখেন অভিনেতাদের, যেহেতু একজন অ্যাক্টর উনি নিজেও, অভিনেতাদের কমফর্ট নিয়ে খুবই চিন্তিত, ভাবিত, এবং উনি খুব যত্নশীল একজন প্রযোজক এবং সুপারস্টার আমি মনে করি। মানে সহ অভিনেতাদের প্রতি খুব যত্নশীল। আর হচ্ছে বুম্বাদা, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বাদা তো মানে অদ্ভুত একটা লোক, বুঝলে, মানে তাকে বোঝা আজও আমার শেষ হয়নি। মানে একটা মানুষ এত অ্যাচিভ করার পরেও, এত ভালো ভালো কাজ করার পরেও তার মধ্যে যে এত খিদে, প্রত্যেক দিন নতুন কাজ করার, অন্যরকম কিছু করার, এটা সত্যি মানে এটা শেখার। ওনার থেকে শেখার যদি কিছু থাকে তাহলে ওনার এই জীবনী শক্তি এবং প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে যাওয়ার, নতুন কাজ করার, নতুন নতুন চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট করার। বম্বেতে কি অসাধারণ কাজ করছেন বলো গত কয়েক বছর ধরে। এই বয়সে এসে তো উনি একটা জায়গা তৈরি করছেন বম্বেতে। পরপর যে দুটো কাজ ওনার এলো, দুর্দান্ত দুটো কাজ। আমার ধারণা আরও বড় বড় কাজ উনি করছেন বা করবেন। তো সেই জিলটা না থাকলে এটা সম্ভব নয় করা এই বয়সে এসে।
যদি ওনার বয়সটা ধরা পড়ে না, বোঝাই যায় না, উনি এত সুন্দর মেনটেন করেন নিজেকে। এই যে নিজেকে ভালোবাসা, এত যত্ন করে রাখা, ওনার সময় যারা কন্টেম্পোরারি যারা হিরো ছিলেন তাদের চেহারা আর ওনার চেহারাটা দেখো তো, কতটা ফারাক দুটোর মধ্যে, তাই না? উনি নিজেকে ভালোবেসে, নিজের ক্রাফটটাকে ভালোবেসে, এই যে দর্শক ওনাকে সুপারস্টার বানিয়েছে, সেটাকে সম্মান করে উনি যে নিজেকে এত সুন্দর রেখেছেন, এটার তো একটা দাম আছে। তো ওনাকে স্টাডি করা আমার শেষ হয়নি, ওনাকে স্টাডি করা চলবে, কারণ ওনাকে সত্যি এক কথায় ডিসক্রাইব করা ডিফিকাল্ট। আর একটা বিষয়, এই যে স্টার আর এই যে সুপারস্টার, এটা কি শুধু এই দর্শক কটা, মানে স্টার কটা বক্স অফিস হিট দিল বা দর্শক কটা হল ভরালো, কত ফ্যান হলো, এর ওপর কি সত্যি ডিপেন্ড করে? হ্যাঁ, স্টারডামটা ওটার উপরেই নির্ভর করে। স্টারডামের সঙ্গে অভিনয়ের কোনো সম্পর্ক নেই, বুঝলে? পৃথিবীতে এমন অনেক অভিনেতা স্টার আছেন যারা ব্যাড অ্যাক্টার্স, অনেকেই আছেন, যুগে যুগে ছিলেন, চিরকাল ছিলেন, আজও আছেন। ভালো মানে সুপারস্টার ইজ ইকুয়াল টু গুড অ্যাক্টার সবসময় সেটা হয় না। উত্তম কুমার একটাই হয়, বুঝলে না? অমিতাভ বচ্চন একটাই হয়। নাসিরুদ্দিন শাহ তো সুপারস্টার হননি কোনো দিন, তাই না? তো সুপারস্টার হওয়াটা কিন্তু ওটার উপর নিয়ে নির্ভর করে, তুমি কতটা ব্যবসা দিতে পারছো। দিনের শেষে তুমি কতটা ব্যবসা দিতে পারছো, কজন তোমার নাম শুনে চলে আসছে। মানে সিনেমা তো এমন একটা ব্যবসা যেখানে তুমি কিছু পরখ না করেই কিনে নিচ্ছ। আগে তুমি দোকানে গিয়ে আগে চালটা হাতে নিয়ে দেখো তো, তারপরে কেনো, বা টমেটোটা টিপে দেখে নাও, তারপরে তুমি টমেটোর দামটা দাও। এখানে তুমি আগে দাম দিয়ে দিচ্ছ, জানোই না কন্টেন্ট কী। একটা ট্রেলার দেখে, একটা টিজার দেখে তুমি কতটুকু বুঝতে পারছো ছবিটা? তুমি ইনভেস্ট করছো পরিশ্রমের টাকা, একটা সময় 10-20, এখন 200, 300, 400, 500, সেটা কিচ্ছু না জেনে তুমি শুধু ওই লোকটার উপরে ভরসা করে টাকাটা দিচ্ছ, কিন্তু তোমার পরিশ্রমের টাকা ভাই, কোনো ঘুষের টাকা নয়। তাহলে তা সেই লোকটাকে ভরসা করে আমি দিচ্ছি। আমি জানি না কে প্রযোজক, কে ডিরেক্টর, কে নায়িকা, সব সেকেন্ডারি। আমি জানি এই ছবিটা অমিতাভ বচ্চন আছে, শাহরুখ খান আছে, এই ছবিটায় সালমান খান আছে, বা এই ছবিটায় দেব আছে, এই ছবিটায় জিৎ আছে, বা বুম্বাদা আছে। শুধু তার ভরসায় আমি টিকিট কেটে ঢুকে গেলাম। এটাকে স্টারডম বলে। এর সাথে সাথে কেউ কেউ ভালো অভিনেতা হন, কেউ কেউ খুব খারাপ অভিনেতা হন, কিন্তু স্টারডম ইজ ওইটা ব্যবসা। এটা নিয়ে যখন বললাম, তুমি একটু আগে মিঠুন চক্রবর্তী সেই ব্ল্যাকে টিকিট কাটার কথা বলে, তুমি কোনোদিনও ব্ল্যাকে টিকিট কেটে দেখেছো? কেটেছি। আমার দিদা খুব রেগে গিয়েছিলেন শুনে। শুনি সেটা হচ্ছে যে ধরো ওই আমাদের হাতিবাগান অঞ্চলে পরপর সিনেমা হল ছিল না, দর্পণা থেকে শুরু হতো, তারপর মিত্রা, উল্টো দিকে মিনার, একটু এগুলো উত্তরা, তারপর রাধা, তারপর শ্রী, তারপর রূপবাণী, পরপর ছিল। তো ওই অঞ্চলে একটু যখন লায়ক হয়েছি, ঘোরাফেরা করতাম, তখন তো সব সিনেমা হাউসফুল হয়ে যেত। ধরো 1টা, 4টে, 7টার শো, মানে 1 ঘন্টা আগে সব হাউসফুল। মানে 4টের সময় যখন লোকে হলে ঢুকছে, তখন 7টার শো হাউসফুল হয়ে গেছে। ব্ল্যাকার বলে কিন্তু একটা ক্লাস ছিল, যে ক্লাসটা এখন নেই, হারিয়ে গেছে। তারা কি করতো, তারা অ্যাডভান্সে প্রচুর টিকিট কেটে নিত। সব টিকিট তো একজন কাটতে পারবে না, পাড়া মানে রাস্তার যেসব ছেলেরা ভিক্ষে টিক্কি করে, তাদের লাইনে দাঁড় করিয়ে দিত টাকা দিয়ে হাতে। তারা সব ওই 2 টাকা 5 টাকার টিকিটগুলো কেটে নিত। যেই হাউসফুল বোর্ডটা ঝুলে যেত, প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়ে আছে তো হলের সামনে, এই কনস্টেবলটা বন্ধ, একটা সুর শোনা যেত। ধরো টিকিটটার অরিজিনাল দাম হচ্ছে 7 টাকা, এবার উনি ওটা বেরবেন 14 টাকায়। হ্যাঁ, 7 का 14, 7 का 14, 7 का 14, 7 का 14, এইভাবে বলে যেত এক সুরে। ওই ভিড়ের মধ্যে যে ব্ল্যাক কেনার মানসিকতা নিয়ে গেছে না, সে ঠিক খুঁজে পেয়ে যাবে। ব্ল্যাক করা কিন্তু বেআইনি, মানে পুলিশ ধরতে পারে, পুলিশকেও টাকা খাইয়ে রাখতে হতো। কিন্তু ব্ল্যাকার একটা ক্লাস, সেই ক্লাসটা হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। আমি বলছি না খুব ভালো কাজ করছে, কিন্তু একটা ব্যবসা তো, দিনের শেষে উপার্জন তো হচ্ছে। তো আমার খুব ইন্টারেস্টিং লাগতো এই পুরো বিষয়টা। এই যে 7 का 20, 7 का 20, 7 का 20 করে যাচ্ছে একটা লোক কন্টিনিউয়াসলি, এবং যাদের ব্ল্যাক কেনার ইচ্ছে, তারা ঠিক খুঁজে নিচ্ছে লোকটাকে, এরমভাবে হাতটাকে সাইড করে টাক করে তার হাতে টাকা, সে টিকিটটা দিয়ে দিল। এবং বার 2-1 তো দেখিয়েছি, মানে ধরো ঠিক করে গেছি এই ছবিটা দেখবই, গিয়ে দেখছি হাউসফুল, 4টে শো হাউসফুল, 7টার শো হাউসফুল। তার মানে আজকের ছবিটা দেখা হবে না, ঠিক আছে 5 টাকা বেশি খরচা হবে। ব্ল্যাকারের থেকে টিকিট কেটে দেখলাম, দিয়ে খুব গর্ব ভরে আমার দিদাকে গিয়ে গল্পটা বলেছিলাম। দিদা বললো, ছি 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 ছি, কী করেছো তুমি এটা? তুমি ব্ল্যাকে টিকিট তোমার না দেখলে তুমি মরে যাচ্ছ ছবিটা, বকেছিল আমাকে। তো হ্যাঁ, ব্ল্যাকে আমি বার 2-3 তো দেখিয়েছি।
একবার বোধহয় মিঠুনদার ছবি দেখেছিলাম, একবার বুম্বাদার ছবি দেখেছিলাম, আরেকবার একটা কি দেখেছিলাম মনে নেই। আর ব্ল্যাক হলে তখন বোঝাও যেত যে ছবিটা লেগে গেছে, ছবি, হ্যাঁ তখন আরো উৎসাহটা বেড়ে যাবে। ব্ল্যাক হচ্ছে মানে হাউসফুল হচ্ছে মানে তার মধ্যে কিছু মেটেরিয়াল আছে, হ্যাঁ চলে যেতাম। আমি পয়সা পড়তেও তো দেখেছি। ও আচ্ছা, হ্যাঁ আমি মিত্রাতে না কোথায় মিনারেই বোধহয় সামনে খুচরো পয়সা পড়ছে, রেয়ার স্টলে যারা বসে, ফ্রান্স স্টলে যারা বসে থাকতো পয়সা ফেলছে, কোনো একটা ডায়লগ হচ্ছে কোনো অন্যায় অভিজাত ছবিটায়, আচ্ছা লাস্ট তোমার ক্লাইম্যাক্সে উৎপল দত্তকে যখন মারবে মিঠুন, কি একটা সংলাপ বলছে, আর জানে ওরা, মানে ওরা 10-12 বার দেখে ফেলেছে, ওরা পকেট থেকে পয়সা বার করে রেডি করে রেখেছে, খুচরো নিয়ে গেছে আলাদা করে, ছুঁড়বে গুরুর গায়ে। ঠিক ওই ডায়লগটা যখন এলো, টাং 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 করে পয়সা পড়ছে, সব আদুলি খুচরো 10 পয়সা 5 পয়সা 20 পয়সা সব পড়ছে, দেখেছি সেই সময়। একটা সময় ছিল গোল্ডেন এরা। তোমার জীবনে মানে এখনো এমন কিছু আছে যেটা নিয়ে তোমার ভয় আছে? ভয়, ভূতের ভয় হয় মাঝে মাঝে। ভূতের ভয়? ভূতের ভয়টা আমি জানি ভূত বলে কিছু নেই, কিন্তু ধরো জীবনে কখনো কখনো কোনো মিরাকেল ঘটে গেলে আমার মনে হয় যে বোধহয় ঈশ্বর আছেন। এটা রোম্যান্টিসাইজ করতে আমার ভালো লাগে। ধরো আমার যখন দ্বিতীয়বার অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করার সুযোগটা এলো, এমন একটা ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপন ছিল যে যখন ফোনটা আসে ওই বিজ্ঞাপনটার, আমি তখন ওই ঠান্ডা পানীয়টাই খাচ্ছিলাম বসে আমার এক বন্ধুর সাথে, বুঝলে, আমি নামটা বলছি না, একটা বহুজাতিক ঠান্ডা ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, সেটা আমি খাচ্ছিলাম, আমি আমার বন্ধু গাড়িতে বসে। তখন একটা ফোন আসে, বলেন যে তোমার একটা বিজ্ঞাপনের কাজে তুমি সিলেক্টেড মিস্টার বচ্চনের সাথে, এবং সেটা ওই পানীয়টারই। তখন আমার মনে হয় এইরকম অদ্ভুত সমাপতন হতে পারে নাকি, এতে একটা ঈশ্বর কানেক্ট রয়েছে। আমি মন থেকে বিশ্বাস করি না ঈশ্বর বলে কিছু আছে, মানে মূর্তি পুজো আমি বিশ্বাস করি না, ঈশ্বর তো রয়েছে, একটা শক্তি মানে ঈশ্বর। ধরো তুমি যে সিনসিয়ারলি কাজটা করছো, দিয়ে তোমাকে 5টা মানুষ চিনছে, তোমার এই যে সিনসিয়ারিটিটা, এটাই আমার কাছে ঈশ্বর। ঈশ্বর এক একজনের কাছে এক এক রকমভাবে আসে, তো কারোর কাছে কালী ঠাকুর, কারোর কাছে জগন্নাথ দেব, কারোর কাছে মা দুর্গার 10টা হাত, আমার কাছে এইভাবে আসে, বুঝলে। ধরো সকালে উঠে যখন আমি দেখি যে আমি আজও সুস্থভাবে ঘুম থেকে উঠলাম, আমার 2টো পা চলছে, 2টো হাত ঠিক আছে, 2টো চোখে দেখতে পাচ্ছি। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সকালে ঘুম থেকে উঠছে, একটা পা নেই, একটা হাত নেই, একটা চোখে দেখতে পায় না, বা সে সারাদিন কী খাবে সেটা জানে না, এরকম বহু মানুষ আছে। তো তাদেরও ঘুম ভাঙলো, আমারও ঘুম ভাঙলো, আমার সবকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, এবং আমার আজকে কেন আগামী 2 মাসের খাওয়ার কনফার্মড। আমার তো এটা কি ঈশ্বর মনে হয়। এই যে ব্লেসিংটা, সকালবেলা উঠে যে আমার সেই অর্থে কোনো চিন্তা নেই, এটাই তো ঈশ্বর আমার কাছে। কী প্রসঙ্গে, হ্যাঁ ভূত, তো সেই রকমই ভূতটা আমার কাছে একটা রোম্যান্টিসিজমের মতো। আমি জানি ভূত বলে কিছু হতে পারে না, কিচ্ছু নেই, আমার মনে হয় এটা আমার বিশ্বাস। কিন্তু ভূতের ভয় পেতে আমার বেশ ভালো লাগে। কোনো একলা ঘরে থাকলে বা খুব ঘনিষ্ঠ কেউ মারা গেলে আমার মনে হয় সে আসবেই আমার কাছে। ব্যাক অফ দ্য মাইন্ড 2টো ভাবনা চলছে একই সাথে। আমি জানি যে এটা সম্ভব নয়, তিনি আসতে পারেন না। যদি আসারই হতো তাহলে তো আমার বাবাই একবার আমার কাছে আসতেন, কারণ আমি বাবাকে তো খুবই ভালোবাসতাম। বাবা তো মারা গেছেন আজ 15-16 বছর, একবার তো আসতেই পারতেন। যদি ভূত এক্সিস্ট করতো তার তো আমাকে ডেফিনেটলি বলার কিছু ছিল, কারণ বাবা তো আমার সেই অর্থে কোনো সাফল্য দেখে যেতে পারেননি, সবে আমি কাজ করতে শুরু করেছি, তারপর আমি এত অ্যাচিভ করেছি, এত কিছু করেছি, একবার তো তিনি এসে আমায় বলতে পারতেন যে বাহ বেশ ভালো করেছিস বাবা। বা তার লেখা একটা বই তিনি জীবৎকালে বার করতে পারেননি, তার মৃত্যুর 15-16 বছর পর আমি সেটা রিলিজ করলাম, তো সেদিন রাতে ওনার আসার কথা ছিল আমার কাছে, এসে একটা থ্যাঙ্কস দেওয়ার কথা ছিল যে বাহ তুই তাহলে বইটা বার করতে পারলি, কই এলেন না তো। তার মানে ভূত বলে কিছু নেই, কিন্তু তবুও আমার ভূতের ভয় পেতে বেশ ভালো লাগে। তো যদি ভয় বলো তাহলে ওই একটা ভূতের ভয় আছে। ভূতের ভয় আছে, ওটা এড়ানো গেল না। এত বয়স হয়ে গেল, আমি ভাবতাম যখন 25-30 বছর বয়স ছিল যে আস্তে আস্তে বড় হব, তখন আর ভূতের ভয়টা থাকবে না। সেটা এখনও মনে হয় যে আস্তে আস্তে বুড়ো হব, তখন আর ভূতের ভয়টা থাকবে না। কিন্তু ভূতের ভয় আমার কাঁধের চেপেই আছে, কিছু করার নেই। আমি শেষ প্রশ্ন করব, যে শেষ যদিও না, আরও একটা প্রশ্ন আছে তার আগে, যে তুমি এখন লাইফে যেটুকু অ্যাচিভ করেছো সেটা নিয়ে তুমি মানে তুমি কি ভাবো বা তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে আমার যা যোগ্যতা, আমার যদি কোনো একটা গুণ তুমি বলো কি আছে, আমি খুব বড় মাপের অ্যাক্টর নই, খুব বিরাট গায়ক নই, আমি একটু গাইতে পারি, আমি একটু অভিনয় করতে পারি, ভালো পরিচালকের সঙ্গে আমার অ্যাসোসিয়েশন হলে একটু বেটার, ভালোর থেকে একটু ভালো অভিনয় আমি করতে পারি। কিন্তু আমার গুণাবলী যদি তুমি কিছু বলো তাহলে সেটা হচ্ছে এইটা, যে আমি আমার ক্ষমতা সম্পর্কে সম্যকভাবে ওয়াকিবহাল।
আমি জানি আমি কতটুকু পারি। আমার মনে হয় বহু মানুষ এটাই জানে না যে তারা কতটুকু করতে পারে, কতটুকু ক্ষমতা তাদের। তো আমি এইটা বুঝেছি যে আমার ক্ষমতা অনুযায়ী আমার যতটুকু স্বীকৃতি পাওয়া উচিত ছিল, যতটুকু কাজ পাওয়া উচিত ছিল, তার অনেক 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 বেশি আমি পেয়েছি। আমার মতো অভিনয় করতে পারে বা আমার থেকে অনেক ভালো অভিনয় করতে পারে এরকম লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে রয়েছেন, আমার চেনা পরিচিতর মধ্যেই রয়েছেন, যারা কিন্তু সারা জীবনে একটাও ভালো কাজের সুযোগ পেলেন না। কিন্তু আমি পেলাম, প্রয়োজনের চেয়ে বেশি পেলাম। আমার এইটাই রিয়েলাইজেশন এতদিন পরে যে আমার অত্যন্ত সৌভাগ্যবান আমি যে এত কিছু আমি পেলাম, এত মানুষের ভালোবাসা, এত মানুষের প্রশ্রয়, এত দিন ধরে মানুষ আমাকে দেখলেন। তাই আমার মনে হয় কালকে যদি যে কথাটা আগে হচ্ছিল, কাল থেকে যদি সত্যি আমাকে মানুষ আর পছন্দ না করেন, আমার কাজ দেখতে আর না ভালোবাসেন, আমি যদি আর সুযোগ না পাই, তাহলে কিন্তু আমার কোনো অভিযোগ থাকার কথা নয়। কারণ আমি জীবনে যা ক্ষমতা তার বা যা পাওয়া উচিত ছিল, এক্স্যাক্টলি কার কী পাওয়া উচিত সে তো কেউ নির্ধারণ করতে পারে না, কিন্তু আমি আমার মতো করে একটা নির্ধারণ করেছি যে এটুকু আমার পেলে ঠিক ছিল, তার অনেক বেশি আমি পেয়ে গেছি। তো এইটাই রিয়েলাইজেশন আমার। তুমি যদি বলো ওই ঈশ্বরের কথা যদি আসে, তাহলে এটাই ঈশ্বর। এই যে সুযোগটা পেলাম, এই যে ভালোবাসা পেলাম মানুষের, ধরো আমি মরে যাওয়ার পরে যদি একটা মানুষ আমাকে মনে রাখে, একটা মানুষ, সেটাই কি কম বলো? বিরাট বড় প্রাপ্তি না? এইটাই আমার রিয়েলাইজেশন এত বছর পরে। লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, জাস্ট তুমি আগে একটা কথা বললে বলে এটা মাথায় এলো, সেটা হচ্ছে এই যে তুমি বললে যে ভালো পরিচালকের হাতে যদি পড়ে যাই ভালো আরও অভিনয় ভালো হতে পারে, তাহলে কি এটা পরিচালক টু পরিচালক ডিপেন্ড করে যে অভিনেতা মানে অভিনয়টা ভালো হবে কিনা? শুধু পরিচালক না, পরিচালক, তোমার স্ক্রিন প্লে, তোমার স্ক্রিপ্ট, তোমার সংলাপ, সব কিছুর উপর নির্ভর করে। আবার বললাম যে মানুষগুলোকে দেখা যায় না, নেপথ্যে থাকেন, তারাই কিন্তু একজন অভিনেতা তৈরি করেন, একজন স্টার তৈরি করেন। আমি হাজার ভালো অভিনেতা হলেও একটা সংলাপ যদি আমি ঠিকমতো না পাই, একটা চরিত্রের ডিজাইন যদি ঠিকমতো না হয়, ক্যামেরাটা যদি ঠিকমতো না হয়, বা ডিরেকশনটা যদি ভুল হয়, ডিরেক্টর যদি আমার সঠিক পথে চালনা না করতে পারেন, তাহলে তো আমার অভিনয় কোনো দিন ভালো হতে পারে না, যেই হই না কেন। আমি বললাম না, নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতারও খারাপ অভিনয় আমি দেখেছি। কি করে হয়েছে সেটা? খারাপ ডিরেক্টর ছিল বলে। সেই জন্য তো ডিরেক্টরকে ক্যাপ্টেন বলা হয়। ফলে অবশ্যই ডিরেক্টর খারাপ হলে, বাকি টেকনিশিয়ানরা খারাপ হলে, ডিওপি খারাপ হলে, এডিটর খারাপ হলে কোনো দিন তোমার অভিনয় ভালো হতে পারে না। তারা সকলে ছিল বলে আজকে দেব যে স্টার, শুধু দেব একা স্টার নয়, সেই সমস্ত পরিচালকও স্টার, সে সমস্ত সংলাপ লেখকও স্টার। এই মারবো এখানে মিঠুনদার সংলাপ, মিঠুনদা লিখেছেন না, এন.কে. সলিল লিখেছেন, তিনিও তো স্টার। তাকে মানুষ চেনে না, তাকে রাস্তায় মবড হতে হয় না, কিন্তু এই সংলাপটা তো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে মিঠুন চক্রবর্তীর সাথে। বা ফেঁকে হুয়ে পেসে মে নেই উঠাতা, সলিম জাভেদের লেখা সংলাপ, অমিতাভ বচ্চনের সাথে मैं हूँ डॉन, নাম তো শোনা হোগা, শাহরুখ খান, রিস্তে মে তো हम तुम्हारे बाप लगते हैं, এগুলো একটা অভিনেতার লেখা সংলাপ কি? কিন্তু আমরা রিলেট করি সংলাপটার সাথে অভিনেতাটাকে, স্ক্রিপ্ট রাইটারটাকে করি না, ডিরেক্টরকে করি না, তাই না? এরা প্রত্যেকে স্টার। আমরা দেখতে পাচ্ছি একজন স্টারকে যে অহংকার করছে, তুমি বলছিলে, তাই তার অহংকার না করাই ভালো। আর লাস্টে তুমি যদি একটু গান শোনাও। গান আমি গাইতে পারি, কিন্তু গানে তো তোমার কপিরাইটের সমস্যা হয়ে যাবে। তুমি শোনাও, আমরা না কেটে দেবো, অসুবিধা নেই, আমরা তো শুনি। আমার একটা গান কেটে দেবে, সেটা কি আমার ভালো লাগবে? আমি বরং তোমাকে দু লাইন এমন একটা গান শোনাচ্ছি যেটার কোনো কপিরাইট নেই, ওটা বেটার। একটা ইন্টারেস্টিং গল্প বলে গানটা শোনাবো। সেটা হচ্ছে যে গানটা হচ্ছে একটা রবীন্দ্রনাথের গান, কিন্তু এই গানটা রবীন্দ্রনাথ মূলত একটি থিয়েটারের জন্য, নাটকের জন্য লিখেছিলেন। এই নাটকটা খুব একটা জনপ্রিয় হয়নি, তাই নাটকের আর অভিনয় হয়নি। পরবর্তীকালে আমরা এই গানটাকে রবীন্দ্রসঙ্গীত হিসেবেই শুনেছি চিরকাল। সুমিত্রা সেনের গলায় ভীষণ জনপ্রিয় হয়েছিল, আরও অনেকের গলাতেই। কিন্তু আমাদের এই উত্তর কলকাতার চিড়িয়া মোড়ে রেডিও গলি বলে একটা রাস্তা আছে, রেডিও গলি, সেখানে থাকতেন একজন সঙ্গীত সংগ্রাহক, কালেক্টর, মিউজিক কালেক্টর। তার নাম ছিল সুরাজলাল মুখার্জি, তার ডাকনাম ছিল হারুদা। তিনি সমস্ত পুরনো রেকর্ড কালেক্ট করতেন। 78 গালা রেকর্ড হতো, যেগুলো উঠে গেছে মার্কেট থেকে। তো তার বাড়ি আমি যেতাম, তার বাড়িতে প্রায় 14-15 হাজার রেকর্ড ছিল। এবং পরবর্তীকালে যখন HMV, সারেগামা তাদের পুরনো গানগুলো ক্যাসেটে ট্রান্সফার করেন, তখন তাদের কাছে সেসব রেকর্ড ছিল না, তারা সব সুরাজলাল বাবুর থেকে নিয়ে রেকর্ডগুলোকে ক্যাসেটে ট্রান্সফার করতেন। তো ওনার বাড়িতে আমি রেকর্ড শুনতে যেতাম পুরনো গানের।
তো ওখানেই একদিন আমি একটা এরকম রেকর্ড পাই, গালা রেকর্ড, 78 RPM বলতো। তাতে লেখা ছিল ওই গানটা সখী ভাবনা কাহারে বলে, কথা ও সুর এবং পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুর, আর গেয়েছেন কনক দাস। যখন থিয়েটার অভিনয় হয়েছিল শান্তিনিকেতনে, তখন কনক দাস এই গানটা গেয়েছিলেন এবং রবীন্দ্রনাথ সেটাকে ডিরেক্ট করেছিলেন। গানটা শুনে আমি দেখি যে আমরা রবীন্দ্রসঙ্গীত হিসেবে ওই গানটাকে তো শুনেছি, তার গায়কী, তার প্রেজেন্টেশন একদম আলাদা, থিয়েট্রিক্যাল। আচ্ছা, মানে গানের মাঝে উনি হেসেছেন মুচকি, কখনো গানের কোনো সুর বদলেছেন, এবং যেহেতু পরিচালনা করছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং, তেমন উনি ওটা স্যাংশন করেছিলেন বা উনিই দেখিয়েছিলেন। তো তখন ওই গানটার একটা সম্পূর্ণ অন্য দিক আমার কাছে খুলে যায়। তা আমি তোমাকে সেই গানটা শোনাবো থিয়েটারের মতো করে, মানে সেই ভার্সনটা, সেই ভার্সনটা, এবং কনক দাস যেভাবে গিয়েছিলেন সেটার একটা অক্ষম অনুকরণ করার চেষ্টা করব, যাতে করে তুমি বুঝতে পারো যে এই গানটাকে আসলে রবীন্দ্রনাথ কীভাবে চেয়েছিলেন যে গাওয়া হোক। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমার মতো, তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যতন, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। থ্যাংক ইউ, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে খুব ভালো লাগলো আমার তোমার সাথে এই পডকাস্টটা করে। তোমার পডকাস্ট আরও ছড়িয়ে পড়ুক দিকে দিকে, বাংলার এবং বাংলার বাইরে, সারা পৃথিবী জুড়ে। ইন্ডিপেন্ডেন্টলি আরও ভালো কাজ করতে পারো, এটাই চাইবো। কারো দাসত্ব না করে নিজেই নিজের মালিক হয়ে থাকো আরও অনেক বছর, আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো, এইটুকুই কামনা করো। শুধু তোমাকে না, যারা ঝুঁকি নিয়ে তোমার মতো এই কাজটা করছেন বা গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দেননি। ধরো আজ থেকে 25 বছর আগে আমি যেরকমটা ছিলাম, যাকে বলা হতো যে গান গেয়ে বেড়াচ্ছ, হ্যাঁ, তুমিও যে আজকে গান গেয়ে বেড়াচ্ছ এবং করতে করতে সেটা গানে পরিণত হচ্ছে, যে গানটা মানুষ বসে শুনছে, এই যে জার্নিটা তোমার, এই জার্নিটাকে আমি সাধুবাদ জানাই। থ্যাংক ইউ, খুব ভালো থেকো।